বর্তমানে আমি কর্মরত আছি সহকারী প্রকৌশলী হিসাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটা শর্ট ফর্ম হচ্ছে ওজোপারিকো। এটা মূলত খুলনা এবং বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের কাজ করে। আর আমার সাথে আরো যে গেস্টরা উপস্থিত থাকবেন, অলরেডি তারা মিটিং এ জয়েন করেছেন। তার মধ্যে আছে আপনাদের সবার পরিচিত মানিক ভাই, মোহাম্মদ মানিক উদ্দিন ভাই, বর্তমানে সুন্দরবন গ্যাস ফিল্ডে আছে। আহ এরই সাথে আরো আছে তানিম আহমেদ। তানিম বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে। আর দেলোয়ার শিকদার বর্তমানে ওয়েস্টার্ন NWPGCL আর কি, শর্ট ফর্মে অনেক বড় নাম হয়ে যায়। তো আমরা চারজনই বিএসসি কমপ্লিট করেছি কুয়েট থেকে, ভিন্ন ভিন্ন ব্যাচের। আর বর্তমানে তো সবাই মোটামুটি বিদ্যুৎ গ্যাস সেক্টরে আছি এবং আহ, দীর্ঘদিন যাবৎ আসলে এই সেক্টরে আছি। অনেক জায়গায় পরীক্ষা দেওয়া, বেশ কিছু চাকরি অন্য জায়গাতেও করা হয়েছে সবারই মোটামুটি, এবং পরবর্তীতে এই টিচিং প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া আর কি। তো দুরন্তের সাথে আপনারা জানেন যে আমাদের আজকে আপনাদের সাথে একটা ব্রিফলি আলোচনা হবে, সাথে আমাদের নতুন একটা কোর্স চালু হচ্ছে 243, যেটা দুরন্ত ব্যাচ 243। এই প্রোগ্রামটারও আজকে উদ্বোধন ঘোষণা করা হবে। তো আমার সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন। আর এর বাইরেও যারা এখনো জয়েন করে নাই, আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা লিঙ্কটা শেয়ার করতে পারেন। মোটামুটি আজকে প্রোগ্রামটা আমরা যেভাবে সাজিয়েছি যে আহ, শুরুতেই আমরা হচ্ছে সরকারি চাকরির জন্য কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়, পড়াশোনা, অ্যাপ্লিকেশন, স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আর সাথে আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা এই সেক্টরে, সে বিষয়েও আলোচনা করার চেষ্টা করব। আর শেষে হচ্ছে আমরা আমাদের কোর্সের উদ্বোধন ঘোষণা করব, এবং আগামীকাল থেকেই আমাদের কোর্সের ক্লাস, যেটা মূল কার্যক্রম, সেটা শুরু হবে। এই ক্লাস চলবে আহ, আগামী 3 মাস ধরে। 3 মাসে আমাদের প্ল্যান অনুযায়ী মোটামুটি 45টারও বেশি ক্লাস রাখা হয়েছে। যেগুলো মেজর সাবজেক্ট সেগুলোর বেশিরভাগই 4টা করে ক্লাস রাখা হয়েছে অ্যাটলিস্ট। আর এমনি যেসব সাবজেক্ট থেকে অনেক জায়গাতে প্রশ্ন আসে, আবার অনেক জায়গাতে আসে না, সেই সাবজেক্টগুলোতেও কিছু কিছু অ্যাটলিস্ট সময় রাখা হয়েছে। ক্লাসগুলোর পাশাপাশি 15টারও বেশি এক্সাম নেওয়া হবে। প্রত্যেক সাবজেক্ট শেষ হওয়ার পরই ওই সাবজেক্ট এক্সাম, রিটেনের একটা এক্সাম হবে, সবই অনলাইনে। ক্লাসগুলো আপনারা জানেন যে আমরা অনলাইনে নিয়ে থাকি জুম প্ল্যাটফর্মে, এবং সাথে ক্লাসগুলো রেকর্ডিংও থাকে। পরবর্তীতে অনেকে অনেক সময় দেখা যায় যে অনলাইনে যদি জয়েন না হতে পারেন বাই এনি চান্স, সেক্ষেত্রেও সেই ভিডিওগুলো দেখে নেওয়ার সুযোগ থাকে। আর এর বাইরে আমাদের ফুল হয়তো একটা বা দুইটা এক্সামও নেওয়া হবে। আমরা চেষ্টা করব আগামী আহ, মার্চ মাসে, যেহেতু রোজা শুরু, এই রোজার আগেই সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ করে দিতে। তো যাই হোক, আমাদের সাথে যারা জয়েন করেছেন রিসেন্টলি, তাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শুরু করছি। শুরুতেই আমি অনুরোধ করব তানিম আহমেদকে, তার পক্ষ থেকে যদি স্টুডেন্টদের জন্য, যারা এখানে উপস্থিত আছেন এর মধ্যে অনেকে আছেন হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, অনেকে একদমই ফ্রেশার, এবং অনেকে হচ্ছে আহ, হয়তো তার পড়াশোনার শেষ করেছেন, এখন প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য। তারা জানেন যে আমাদের সম্পূর্ণ কোর্সটি কিন্তু আহ, সব লেভেলের জন্যই সাজানো। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যেন পরীক্ষা দিতে পারেন, সেজন্যই কোর্সগুলো সাজানো হয়েছে। আহ, এবং এখানে ফ্রেশার বা বের হওয়ার সময় হয়ে গেছে অলরেডি, হয়তো ফোর্থ ইয়ারের শেষের দিকে আছেন, অথবা কোথাও চাকরি করছেন প্রাইভেটে, সেখান থেকে সরকারি জবে সুইচ করতে চাচ্ছেন, অথবা
কেউ কেউ সরকারি এমন জবে আছেন যেখানে আপনার পছন্দ না, আপনার হয়তো পদ পছন্দ না, অথবা প্রতিষ্ঠানটা আপনার এতটা পছন্দ না, আপনি আরো বেটার জায়গায় যেতে যাচ্ছেন। তো সব ধরনের স্টুডেন্টদের জন্যই বা ক্যান্ডিডেটদের জন্যই আসলে কোর্সটা ডিজাইন করা। তো যাই হোক, আমাদের প্রোগ্রামের মূল যে আলোচনার বিষয় প্রথম পার্টির, সেই বিষয়ে আলোচনা করার জন্য মোহাম্মদ তানিম আহমেদকে আমি অনুরোধ করছি তার দিক নির্দেশনা, তার অভিজ্ঞতা এবং হচ্ছে ব্যক্তিগত মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তানিম আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনি শুরু করুন। সবাইকে এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি। আর পিয়ালকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি আমার নাম হচ্ছে তানিম আহমেদ। আমি বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আছি, এখানে এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে আছি। এই এই জবটার আগে আমি হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তবে আমার জব লাইফের বেশিরভাগ সময় কাটছে টিচিং প্রফেশনে। এই দুইটা জবের আগেও আমি ড্যাফোডিলে ছিলাম, তারপরে বিউবিটি তে ছিলাম। আর পরবর্তীতে আমি হচ্ছে টিচিং প্রফেশনে থাকাকালীন তারপরে হচ্ছে এই সরকারি জবের প্রস্তুতি নেওয়া শুরু করি। তো এর মাঝে অনেকগুলো এক্সামই দিছি আর কি। দেখা গেল বুয়েট প্যাটার্ন বা হচ্ছে বিপিএসসি প্যাটার্ন। কিছু এক্সামে দেখা গেল যে এমন হয়েছে যে পিলি পাস করছি বা রিটেন ফেল করছি, আবার রিটেন পাস করছি, ভাইবা ফেল করছি। তা আসলে মানে সফলতাটা আসলে আসে, ব্যর্থতার মধ্য দিয়েই সফলতাটা আসে। সাকসেস আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট না। আপনাকে যে কাজটা করতে হবে, মানে পরিশ্রম, তারপরে কনসিস্টেন্সি, এটা ধরে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা সবাই মোটামুটি যেহেতু পড়ালেখা শেষ করছি, বা অনেকে এমন থাকতে পারে যে রানিং আছে পড়ালেখা, অথবা অনেক মানে কোন একটা জবে আছে, অথবা ট্রাই করতেছেন যে অন্য একটা জবের জন্য। বেশিরভাগ সময় দেখা যায় যে মানে আমরা যখন প্রস্তুতি নেই এক্সামে, যখন যাই দেখা যায় যে মানে কিছু টপিকস এমন হয়েছে যে আমি পড়ে যাই নাই। মানে এই জিনিসটা হয়। তবে আমাদের যে কাজটা করলে ভালো হবে, মানে টপিকস ভিত্তিক পড়ালেখা করলে আমি মনে করি যে ভালো হবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে আসলে কি কি বিষয়ে কোশ্চিন গুলো আসে, এটা যদি আমরা ঠিকঠাক ধরতে পারি আর কি, তাহলে আমাদের জন্য আসলে এক্সামে ওভারকাম করাটা সহজ হয় আর কি। আমরা এই কোর্সে এই জিনিসগুলোই চেষ্টা করব যে মানে প্রত্যেকটা সাবজেক্টের মানে মেইন মেইন বিষয়গুলো আর কি, যেগুলো যদি আমরা ভালোভাবে কমপ্লিট করি তাহলে যেন আমাদের এগুলো আমরা পারি আর কি, পরীক্ষাতে পারি। তা আমি মূলত এই কোর্সে হচ্ছে ডাটাবেজ, তারপরে ডিজিটাল লজিক ডিজাইন, ডিসক্রিট ম্যাথ, তারপরে এআই রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, মেশিন লার্নিং বা ক্লাউড কম্পিউটিং, এই সাবজেক্ট গুলো আমি কন্ডাক্ট করবো আর কি। তো সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। তানিমকে আমি অনুরোধ করব তানিমের প্রিভিয়াস যে চাকরিগুলো ছিল সে ব্যাপারে কিছু বলার জন্য। এর কোশ্চিনটা আরেকবার বললে ভালো হতো। আহ, আমার কোশ্চেনটা ছিল যে এর আগে আপনি আসলে যে কর্মক্ষেত্রগুলোতে ছিলেন সেই বিষয়ে সামান্য কিছু আমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, আমি এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আগে মানে অজপাড়িকতে ছিলাম। মানে আমার বন্ধু পিয়াল ও যেখানে আছে ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তার তার আগে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি তে জব করছি 2 বছর মতো। তার আগে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি তে সিএসসি তে লেকচারার হিসেবে ছিলাম। আমি বুটেক্স অ্যাফিলিয়েটেড
ভেটি নামে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে গেস্ট লেকচারার হিসেবে ছিলাম। এখনো মানে ওইটা কন্ডাক্ট করি আর কি। আর তার আগে ছিলাম হচ্ছে একটা কলেজে, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, ওখানে আইসিটি তে লেকচারার হিসেবে ছিলাম। আহ, ধন্যবাদ তানিমকে। মোটামুটি বিভিন্ন সাইডে বিস্তর অভিজ্ঞতা তার আছে, এবং একই সাথে অনেক জায়গাতে ভাইভা অ্যাটেন্ডও করছে। তবে সব জায়গায় সব সময় জয়েন করা হয় না। আলটিমেট একটা টার্গেট থাকে সবার। সরি, কারো হয়তো বিসিএস টার্গেট, কেউ হয়তো চায় যে আমি পাওয়ার সেক্টরে যাব, কেউ চায় যে না আমার হচ্ছে নিজের এলাকার কাছাকাছি হইলে ভালো হয়। তো এই জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন চাহিদা মানুষের থাকে, সেটার উপর বেস করে আমরা ডিসিশন গুলো নেই। আহ অসংখ্য ধন্যবাদ তানিমকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই চ্যাট বক্সে করতে পারেন, অথবা প্রশ্ন করার জন্য এক্সট্রা টাইম দেওয়া হবে। সে সময় যেন আমরা আহ, এই সেশনটা আরো একটু প্রাণবন্ত করতে পারি আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে। আহ প্রোগ্রামের এই পর্যায়ে আমি অনুরোধ করব দেলোয়ার শিকদারকে তার যদি মূল্যবান কোনো মতামত থাকে এই ক্যান্ডিডেটদের জন্য, যারা এই ভর্তি যুদ্ধে, মানে যুদ্ধ বলতে চাকরি যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, তাদের জন্য মূল্যবান নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেলোয়ার, আপনাকে শুনতে শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ পিয়াল ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আহ, আগত ছাত্র ভাই এবং যারা আছেন সবাইকে আমাদের কোর্সে স্বাগতম, এবং আমার কো ইনস্ট্রাক্টর যারা আছেন তাদেরকে শুভকামনা। আমার ছোট পরিচয় ভাই দিয়ে দিচ্ছেন। আমি আবার যদি বলি ছোট্ট করে, আমার নাম দেলোয়ার শিকদার। আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি পোস্টে আছি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে, সংক্ষেপে NWPGCL। এই পাওয়ার প্ল্যান্টের অনেকগুলা প্ল্যান্ট আছে অনেক জায়গায়, খুলনা, সিরাজগঞ্জ, বেড়ামারা এবং গোপালগঞ্জ। আমি এখানে খুলনা প্ল্যান্টে আছি। আমি এর আগে ছিলাম কুয়েটে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে। আইটি জব প্রস্তুতির ক্ষেত্রে আমার জন্য যে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে সেটা হচ্ছে যে আইটি জবে দেখা যায় যে কিছু পার্সেন্ট টেকনিক্যাল কোশ্চেন থাকে আর কিছু পার্সেন্ট নন টেকনিক্যাল কোশ্চেন থাকে। আহ, এখানে প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেহেতু এর আগেও একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এই সুবিধাটা আমি কাজে লাগাইছি। আমার টেকনিক্যাল পার্টটা খুব ভালোভাবে হেল্প করছে। আর এর পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর জবের জন্য প্রস্তুতি নিতেছি অনগোয়িং, এবং ওখানে প্রস্তুতি নেওয়ার সুবিধার জন্য আমার টেকনিক্যাল পার্টটা কভার হয়ে গেছে। এই বোথ, সরি, নন টেকনিক্যাল পার্টটা কভার হয়ে গেছে। এই বোথ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্ট কভার হওয়ার কারণে আইটি জবের প্রস্তুতি নেওয়া আমার জন্য সুবিধা হয়েছে, এবং অনেকগুলা জবের আমার ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল, এবং লাস্টে আমি সর্বশেষ নর্থ ওয়েস্টে জয়েন করছি। এই ক্ষেত্রে আমার জন্য যেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে, আমি সিসিএন এ কোর্স করেছিলাম কুয়েট থেকে। এক্ষেত্রে নেটওয়ার্কিংটা আমার জন্য খুব ভালো হেল্প করছে, এবং আইটি ডাবলই একটা এক্সাম আছে জাপানের, একটা ন্যাশনাল এক্সাম। ওই এক্সামে আমি কোয়ালিফাই করছি, দুইটা রাউন্ড থাকে, পার্ট 1 পার্ট 2। আমি দুই ফেজে পাস করার কারণে ওই টেকনিক্যাল মানে সিএসসি সাবজেক্টের অধিকাংশ সাবজেক্ট যেহেতু কভার হয়ে গেছে, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। আশা করি আপনাদের এগুলো ল্যাকিং থাকলে অসুবিধা নেই, আমাদের যেহেতু কোর্সটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে। আহ, আপনাদের যত ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে সবগুলো ইনশাল্লাহ কভার হবে। এই আমার মোটামুটি বক্তব্য শর্টকাট। ইনশাল্লাহ আমি আপনাদের প্রোগ্রামিং কোর্সটা নিব। প্রোগ্রামিং সাথে যেটা সংযুক্ত আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম। এই কোর্সে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেলোয়ারকে। আহ, দেলোয়ার হচ্ছে আমার এক ব্যাচ জুনিয়র ভার্সিটির দিক দিয়ে। আর হচ্ছে তানিম এবং আমি একই ব্যাচের। আর মানিক ভাই হচ্ছে আমাদেরও 2 ব্যাচ সিনিয়র। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দেলোয়ার শিকদারকে। তারও আসলে বর্ণাঢ্য ক্যারিয়ার, সে বিভিন্ন জায়গায় সুইচ করে আলটিমেটলি এখন হচ্ছে NWPGCL এ আছে, এবং দেখা যাক, এখনো আসলে আমাদের সবারই চাকরির বয়স আরো আছে অনেক, মানে 30 থাকা অবস্থায়ও আছে।
আর 32 হওয়ার পরে তো আরো আছে আর কি। আমি এখনো মনে হয় 5 বছর দিতে পারবো আর কি পরীক্ষা। আহ, সর্বশেষে হচ্ছে এই প্রোগ্রামের মানে শেষের দিকে মানিক ভাই তার বিস্তর অভিজ্ঞতা আলোচনা করবে। তার আগে হচ্ছে আমি আলোচনা করে নিই আমার পার্টটুকু। তো শুরুটা তো অবশ্যই এমন ছিল না যে হ্যাঁ আমি এখানে আসবো। বিশেষ করে ভার্সিটিতে থাকতে শুরুতে হচ্ছে হিসাব করতাম যে গুগলে চাকরি পাইলে কত বেতন পাওয়া যাবে, বাৎসরিক কত, যেন 98 লাখ টাকা বা এরকম কিছু একটা। তো শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে এন্ড হয় এটা হচ্ছে বিষয়। আহ মানুষ পরিস্থিতিতে নিজের ডিসিশন চেঞ্জ করে। আহ তো যেটা ছিল যে ফোর্থ ইয়ারের দিকে গিয়ে মানে থার্ড ইয়ারে একটা ইয়ার চিন্তা ভাবনা ছিল যে বাইরে যাওয়া যায় কিনা। তো ওই সময় অনেক নিয়ে মনে হয়েছে যে না আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আহ আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে বাইরে যাওয়াটা সবার জন্য সুইটেবল হবে না। তো ওই পরবর্তীতে ওই ডিসিশন থেকে সরে আসি। তো দেশে যেহেতু থাকবো, দেশের তৎকালীন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, প্রাইভেটের মধ্যে আছে আপনার সফটওয়্যার কোম্পানি, ওইদিকে হয়তো আইএসপি, এদিকে হচ্ছে আপনার নেটওয়ার্কিং কোম্পানি মানে জিপি, রবি, বাংলালিংক এগুলো। আহ, এখন এআইএমএল এর কিছু জব আসছে, কিন্তু ওই সময় এতটা ছিল না। আমরা যখন বের হই তখন 2020 সালের মার্চ মাস। এবং ওই সময় ফুললি করোনা চলতেছে। এজন্য আহ যাই হোক ফোর্থ ইয়ারে মনে হলো যে প্রাইভেটে আসলে এভাবে ক্যারিয়ার গড়াটা ঠিক হবে না, সরকারিতে যাওয়াই বেটার হবে। রিল্যাক্স থাকবে, পাশাপাশি স্যালারি যাই হবে মোটামুটি এনাফ। কারণ বেসরকারি আর সরকারি চাকরির পার্থক্য তেমন নাই স্টার্টিং এর স্যালারির দিক দিয়ে। আর প্রাইভেটে বিশেষ করে এই সফটওয়্যার কোম্পানিগুলো সারা জীবন কোডিং করে আলটিমেটলি এটা পারা যাবে কিনা এটা একটা কোশ্চেনের বিষয়। আমার এখন যে ক্যালিবার আছে আমার 10 বছর পরে ক্যালিবার নাও থাকতে পারে। এবং প্রাইভেটে অনেকগুলো প্রবলেম আছে, ভিন্ন ভিন্ন প্রবলেম ভিন্ন ভিন্ন জায়গায় দেখা যায়। বেশি স্যালারি হলে কোম্পানিগুলো আসলে রাখতে চায় না, কারণ এর চেয়ে কম স্যালারি দিয়ে আহ, দেখা যাবে যে মিডিয়াম মিডিয়াম লেভেল ডেভেলপার নেওয়া যাবে ইজিলি। তো যাই হোক, এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়েছে যে আহ, এটা বেটার যে আমি সরকারি চাকরির দিকে সুইচ করি। তো ফোর্থ ইয়ার শেষ করার পরে আহ, মনে হয়েছে যে তাহলে সরকারি চাকরি যেহেতু ট্রাই করবো, এক্ষেত্রে সময় লাগবে 1 বছর। তো অ্যাটলিস্ট সময় লাগবেই, বাকিটা আরো পরের বিষয়। তো তখন মনে হয় 1 বছর আসলে ওই বসে থাকাটা মানে আমার কাছে খুব ভালো প্ল্যান মনে হয় নাই। এজন্য আমি শুরুতেই ভার্সিটি গুলোতে ট্রাই করতাম। তো করোনার কারণে ওই সময় আসলে ভার্সিটি সার্কুলার গুলো বন্ধ ছিল। তো চিন্তা করলাম তাহলে এখন আপাতত রিমোটলি কোনটা করা যাবে। রিমোটলি তখন সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো চালু ছিল। আহ, আসলে সফটওয়্যার কোম্পানি বা এগুলোতে যাব না বা এরকম ভয় ছিল এমন না। আমি ভার্সিটিতে থাকতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফুললি কন্টেক্সট প্রোগ্রামিং করছি, থার্ড ইয়ারে মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, ফোর্থ ইয়ারে থিসিস নিয়ে বেশিরভাগ সময় দিছি। তো যে কোনো জবে সুইচ করা আমার জন্য ইজি ছিল এবং আমার কাছে প্রোগ্রামিং লাগতো, এখনো লাগে স্টিল। তো যাই হোক তখন যেহেতু সার্কুলার পাচ্ছিলাম না, সফটওয়্যার কোম্পানিতে ট্রাই করলাম এবং ফার্স্ট যেটাতে আমি ভাইবা দিছি ওইটাতে আমার জব হয়েছে। ওইখানে মানে নেসেনিয়াতে, দিয়েলোয়ারও নেসেনিয়াতে ছিল মনে হয়। তো ওইখানে 1 মাস করার মধ্যেই রবিতে ভাইবা দিলাম। রবিতে হচ্ছে আমি পরবর্তীতে জয়েন করি। ওইখানে হচ্ছে 7 মাসের মতো ছিলাম। তো রবিতে 1.5 মাস করার মধ্যেই হচ্ছে ড্যাফোডিলে সার্কুলার দিল, মানে তখন 2020 শেষের দিকে মাত্র হচ্ছে, তখন কেবলমাত্র সার্কুলার গুলো দেওয়া শুরু করছে ভার্সিটিতে। তো ড্যাফোডিলে পরীক্ষা দিছিলাম, আরো কয়েকটাতে দিছিলাম, এমন না যে একটাতে দিছি আর ওইটাতেই হয়ে গেছে সব সময়, এমন না। আরো কয়েকটা ভার্সিটিতেও দিছি, যেমন বিএমএ ছিল চিটাগং এর, ওইখানে হয় নাই। তো যাই হোক আরো কয়েকটাতে ডাকেই নাই, এখানে মাস্টার্স চাইতো বা এরকম কোনো ইয়া ছিল। তো যাই হোক ড্যাফোডিলে জয়েন করলাম। ড্যাফোডিল আর রবি মোটামুটি একসাথেই দুইটা করছি অনেকদিন, যেহেতু ওই সময় করোনা ছিল, সবই অনলাইনে ছিল। পরিস্থিতির কারণে এই দুইটা করা লাগছে, আমার জন্য লাভ হয়েছে। পরবর্তীতে যখন ফুল ফেজে শুরু হইলো ড্যাফোডিলে জব করলাম। আর প্রস্তুতি চলতেছে, এর মধ্যে 21 মিডের দিকে মোটামুটি পরীক্ষাগুলো শুরু হলো। ফার্স্ট হচ্ছে আমি ব্যাংকে
সম্ভবত ব্যাংকের একটাতে হচ্ছে ফার্স্ট টিকি, অথবা তিতাসে ফার্স্ট টিকি, সরি। প্রথমে হচ্ছে তিতাসের ভাইবা দিছিলাম, বাট তিতাসে আমার আসে নাই। এরপরে হচ্ছে দুইটা পরীক্ষা ছিল, একটা হচ্ছে 76 পোস্টের একটা পরীক্ষা ছিল, 6টা ব্যাংক মিলায়ে, প্রোগ্রামার। তো ওই পরীক্ষাতে হচ্ছে আমি ফার্স্ট হয়েছিলাম আর কি। হাউস বিল্ডিং এ আমার পজিশন ছিল, জয়েনিং ছিল, আমি ওটাতে জয়েন করি এবং ড্যাফোডিল তো অর্থভাবে ছেড়ে দেই। ড্যাফোডিলে তো দিনে 1 বছর হয়ে গেছে। আর হচ্ছে ওইখানে থাকা অবস্থায় আরেকটা মানে ওই পরপর দুইটা ভাইবা ছিল ব্যাংকের। এর পরেরটা ছিল হচ্ছে রূপালীতে, রূপালী ব্যাংকের 60টা পোস্ট ছিল নেটওয়ার্ক ইয়া হিসাবে আর কি। আম, ভুলে গেলাম, সিনিয়র অফিসার নেটওয়ার্ক এরকম ছিল পোস্টটা, 60টা পোস্ট। তো ওইটাতেও হচ্ছে আমার ভালো রেজাল্ট ছিল, ওইটাতে আমি সেকেন্ড হয়েছিলাম। বাট ওইটাতে আর যাই নাই পরবর্তীতে। হাউস বিল্ডিং থাকার ইচ্ছা ছিল না, ভাবছিলাম যে যেহেতু পরপর হচ্ছে তাহলে দ্রুত এখানে জয়েন করি আপাতত, দ্রুতই আমি আমার লক্ষ্যের দিকে ছুটে মানে আমার লক্ষ্য ততদিনে আমি বুঝে গেছি যে স্যালারির দিক দিয়ে পাওয়ার সেক্টরটা ভালো এবং নির্ঝঞ্ঝাট আর কি। আপনি সৎ পথে ভালোভাবে বেঁচে থাকতে চাইলে পাওয়ার সেক্টরটা একটা ভালো অপশন। তো পরবর্তীতে হচ্ছে আমি এই জায়গার জন্য ট্রাই করি। আর আহ, এর মধ্যে হচ্ছে পেট্রো বাংলাতে পরীক্ষা দিই, পেট্রো বাংলাতেও আলহামদুলিল্লাহ চলে আসছিল। তো হাউস বিল্ডিং এ 1 বছর কয়েক মাস ছিলাম। এরপরে পেট্রো বাংলাতে আসছি, পেট্রো বাংলাতে 7 মাসের মতো ছিলাম। এরপরে হচ্ছে ওজোপাটি করতে মোটামুটি হচ্ছে 7টা মতো সুইচ করা হয়ে গেছে। আর হয়তো আমার সুইচ করার ভাবে ইচ্ছা নাই এখন পর্যন্ত। এটা হলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স পার্ট। আর এখন হচ্ছে মানে সাজেশন পার্টে যদি বলি, তাহলে ইন শর্টে বলতে গেলে আমি ভার্সিটিতে মোটামুটি যা পড়াইছে অ্যাটেন্টিভলি করার চেষ্টা করছি, রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করছি, পাশাপাশি প্রোগ্রামিংটা জানার চেষ্টা করছি। টুকিটাকি যেগুলো ভালো মনে হয়েছে, ক্যারিয়ার ভালো হইতে পারে মেশিন লার্নিং বা এগুলোও জানার চেষ্টা করছি। এমন ছিল না যে আবার সবসময় পড়াশোনাই করছি। খেলাধুলা কখনো হচ্ছে মানে মিস যায় নাই আমার। তো সবকিছুতেই ছিলাম। তো এরপরে যেটা, যে যখন আমি ডেডিকেটেডলি আমি ট্রাই করতেছি সরকারি চাকরির, তখন আমি আহ, দেখছি যে আমি আগে প্রিভিয়াস পড়াশোনা তো সবই প্রায় ভুলে গেছি। তো একটা আতঙ্ক তো অবশ্যই কাজ করছে, যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকের কাজ করতে পারে। তো যখন একটু শুরু করলাম আর কি প্রিপারেশন নেওয়া, তো রিভিশন দেওয়ার পরে মনে হলো যে না, ম্যাক্সিমামই মনে আছে, আর একটু ঝালাই করতে হবে। আর সরকারি চাকরি পরীক্ষার প্যাটার্নটা বুঝতে হবে। এতগুলো সাবজেক্ট আমাদের একাডেমিকে ছিল, প্রত্যেকটা সেমিস্টারে প্রায় 5টা করে থিওরি। তো 4 বছরে টোটাল 8টা সেমিস্টার, 5টা করে থিওরি যদি হয় 40টা। এর মধ্যে কিছু সাবজেক্ট টোটালি বাদ, যেগুলো থেকে কখনোই আমাদের সরকারি চাকরিতে কোশ্চেন আসবে না। এরপরে যে সাবজেক্ট গুলো আসবে সেখানেও আবার অনেক টপিকস আছে যেগুলোতে কখনোই সরকারি চাকরিতে প্রশ্ন আসে না। তো এইটা ফিল্টার আউট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। তো এটা জন্য বাজারে তখন তেমন কোনো বইও ছিল না। দুই একটা বই যা ছিল একটা কিনলাম, ওইখান থেকে সিলেবাসটা বোঝার চেষ্টা করলাম। ভিতরের লেখাগুলো মোটামুটি খুব বেশি পছন্দ না হইলো, চলার মতো ছিল আর কি। তো সিলেবাসটার থেকে আইডিয়া নিয়ে পরীক্ষা দেওয়া শুরু মানে অ্যাপ্লাই করা শুরু করলাম, পাশাপাশি পড়াশোনা চালাচ্ছিলাম। যেহেতু আমি ড্যাফোডিলে ছিলাম যখন আমি এই সরকারি সার্কুলার গুলো পাই এবং প্রিপারেশন নিচ্ছি, তখন ড্যাফোডিলে থাকার কারণে টেকনিক্যাল পার্ট গুলো আমার নিজের সাবজেক্ট গুলো যেগুলো আমি ক্লাস নিতাম সেগুলো তো পড়ানো হয়েই যেত এবং নিজের প্রিপারেশনও হয়ে যেত। এর বাইরে যে পার্ট গুলো থাকতো, নন টেকনিক্যাল যেগুলো ছিল, প্লাস অন্য যেগুলো আমি ক্লাস নিতাম না, সেগুলো আলাদাভাবে প্রিপারেশন নিতাম আর নোট করার চেষ্টা করতাম। বিশেষ করে যে এই জিনিসগুলা আমি ভার্সিটিতে পাই নাই আর কি। আমি ভার্সিটি স্লাইড দেখে শুরুতে রিভিশন দিছি, ওইখানে যেগুলা মিসিং ছিল, সেই পার্টগুলা মিসিং ছিল কিভাবে বুঝছি, যে ওই বইয়ে যে সিলেবাসটা নিয়ে আমি আইডিয়া পাইলাম ওইখানের সাথে আমার যে একাডেমিক পড়াশোনা এর মধ্যে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে কালেক্ট করে এটা নোট করা শুরু করলাম। সেগুলো আমার নলেজ ডোমেইনটাকে আমি এনরিচ করা শুরু করলাম। তো যত আমি পরীক্ষা দিই, যত নতুন টপিকস পাই, সেই টপিকসটা নিয়ে ঘাটাঘাটি করি পরবর্তী পরীক্ষার আগে, এভাবে করে করে আমি আগাইতে থাকি। আহ সো আর
আমি জানি না আপনাদের একটা কমন ট্রেন্ড থাকে যে ভাই অমুকের জন্য প্রিপারেশন, তমুকের জন্য প্রিপারেশন, মানে ব্যাংকের জন্য প্রিপারেশন, আমি হচ্ছে মিনিস্ট্রির জন্য প্রিপারেশন, পাওয়ারের জন্য প্রিপারেশন। আমি জানি না, আমি এভাবে কখনো প্রিপারেশন নেই নাই। আহ হইতে পারে মানুষের এক একটা স্ট্র্যাটেজি থাকে। আমার স্ট্র্যাটেজি একমাত্র স্ট্র্যাটেজি এটা কখনোই হবে না। আমার স্ট্র্যাটেজিতে আমার কাছে ভালো ফলই পাইছি বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা ভিন্ন স্ট্র্যাটেজিও ফলো করতে পারেন, কিন্তু আমার কাছে কখনো মনে হয় না যে আহ কোন একটা কিছু টার্গেট করে পড়া। আমার কাছে সবসময় মনে হচ্ছে যে বেসিকটা জানা, টোটাল যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমাকে কভার করতে হবে, এবং এমন ভাবে কভার করতে হবে, এমন না যে এরা সাংঘর্ষিক। আপনি যদি বুয়েট প্যাটার্নের পরীক্ষাগুলো প্রস্তুতি নেন, আপনারা অনেকে জানেন যে বুয়েট প্যাটার্ন কাদের পরীক্ষা নাই, পাওয়ার সেক্টর গুলোর পরীক্ষা নাই, অর্থাৎ এই বিদ্যুতের যতগুলো আছে। তারপরে হচ্ছে এনার্জি সেক্টর, মানে জ্বালানি যেগুলো আছে, গ্যাস ফিল্ড, এখন যেমন পেট্রোবাংলা সব সেন্ট্রালি পরীক্ষা নিচ্ছে, আগে তো হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা নিত গ্যাস ফিল্ড গুলো। তো এই পরীক্ষাগুলো হচ্ছে পাওয়ার সেক্টর বা বুয়েট নিত। তারপরে হচ্ছে বিআইডব্লিউটি এর পরীক্ষা নিত। এরপর আরো কয়েকটা প্রতিষ্ঠানের বিটিসিএল, বিটিআরসি, এগুলোর পরীক্ষাও নিচ্ছে। তো এই পরীক্ষার প্রিপারেশন নিলে আমার অন্য পরীক্ষার প্রিপারেশন নেওয়া যাবে এমন তো না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে এই দুইটা জায়গা বা এই তিনটা জায়গা বা চারটা জায়গা, মানে যদি আমি ভাগ করি আর কি, যেমন একসময় অস্ট পরীক্ষা নিত, অস্ট এখন নেয় না, আইবিএ পরীক্ষা নেয়। ঢাকা ভার্সিটি আর কয়েকটা গ্রুপ আছে, সিটিআই পরীক্ষা নেয়। তো এরকম কয়েকটা গ্রুপে যদি বিভক্ত করি, দেখা যাবে আইটি গুলো কভার হয়ে গেছে। তো এরকম 5-6টা গ্রুপের মধ্যে কমন কিছু বিষয় আছে যে এরা কিছু জায়গা আছে সেই জায়গা থেকে সবাই কোশ্চেন করে, আর কিছু জায়গা আছে সাপোজ বুয়েট ওইখান থেকে প্রশ্ন করে, কিন্তু আইবিএ হয়তো এখান থেকে প্রশ্ন করে না। তাহলে এই যে এক্সট্রা যে জিনিসটা, সেটা আমাকে কভার করলেই হচ্ছে। আর যখন আমি বুয়েটের পরীক্ষা দিব তখন ওইটাকে ভালো মতো পড়বো, কমন জিনিস তো পড়াই আছে। আর যখন আইবিএর পরীক্ষা নিব তখন আইবিএ তে যে এক্সট্রা জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো প্রিপারেশন নেবো ভালো মতো। আর কমন জিনিসটা তো থাকবেই সাথে। তো এইভাবে করে হচ্ছে আমি পরীক্ষার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আগ পর্যন্ত আমি সবকিছুই পড়ছি, কমন প্রিপারেশনটা রাখছি। আর বাকি যে এক্সট্রা প্রিপারেশন ওইটা হচ্ছে সাপোজ আমি 2 সপ্তাহ আগে ওইটুকু পড়ছি। এবং দেখবেন যে সার্কুলার গুলো ম্যাক্সিমাম খুব বেশি সময় কিন্তু থাকে না, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 10 দিন, বা কখনো কখনো 1 মাসও থাকে। তো এই শর্ট টাইমের জন্য আমার প্রিপারেশনটা ভালো থাকে। এই জন্য হচ্ছে রেগুলার পড়াশোনা করা, নোট করে পড়াশোনা করা, এরকম কিছু স্ট্র্যাটেজি কালি আমি আগানোর চেষ্টা করছি। আহ, so এর বাইরে আহ, আর তেমন কোনো স্ট্র্যাটেজি আমি ফলো করিনি। একজন ভাই কোশ্চেন করছে যে ভাই একটা প্রশ্ন ছিল, জব সব 2-1টা থেকে মধ্যে কি হবে। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন। জামশেদ ইকবাল ভাই, আহ, শুরুতে আমারও খুব ইয়া লাগতো, হেজিটেশন লাগতো যে এই একটা পোস্টে আমার জীবনে হবে না, মাত্র আমি শুরু করছি পরীক্ষা দেওয়া। তো প্রথম দিকে আমি অ্যাপ্লাই করি নাই কিছু কিছু জায়গায়। তো পরবর্তীতে যখন একটা কনফিডেন্স আসছে তখন অ্যাপ্লাই করছি। তো পরীক্ষার্থী তুলনামূলকভাবে কিছু কম থাকে, এটা সত্যি কথা। তবে যারা ক্যান্ডিডেট, রিয়েল ক্যান্ডিডেট, আপনাকে বুঝতে হবে যে আইটি সেক্টরে এত পরিমাণ স্টুডেন্ট এখন আছে, বিশেষ করে সিএসসি তে। আহ, এদের হচ্ছে আহ, মানে তার মানে অবশ্যই সরকারি জবে আসবেও একটা বড় অংশ, কিন্তু এদের মধ্যে রিয়েল ক্যান্ডিডেট কিন্তু কম। অর্থাৎ একটা বড় অংশই হচ্ছে এই সিএসসি বেসিক জিনিসগুলো কভার করে না। বিশেষ করে প্রাইভেট ভার্সিটিতে যারা পড়াশোনা করে, আর তাদের একটা বড় গ্যাপ থেকে যায়। আমি যেহেতু ড্যাফোডিলে পড়ে আসছি, ভার্সিটির বদনাম করবো না, তবে বাংলাদেশের কমন সিনারি হচ্ছে প্রাইভেট ভার্সিটিতে সিলেবাস অনেক কমাই পড়ে, এবং সেগুলো ভালো মতো কভার করেন। যতগুলা সিলেবাসে যা যা আছে সে টপিকগুলো ভালো মতো কভার করেন। ফলে এরা যারা বের হয়ে আসছে, এরা যদি ভাবে ওইটাকেই মেইন বেস ধরে, আমি যেমন আমার ভার্সিটিকে আমি বেস ধরছি, এর সাথে এক্সট্রা পড়াগুলো পড়ছি। তো তারা যদি ওই ভার্সিটির ওই পড়াকে বেস ধরে আর বাকি এক্সট্রা পড়াগুলো তার নিজে নিজে কভার করতে, এটা খুব টাফ। দেখবেন যে এই জন্য সরকারি মানে চাকরিগুলোতে, বেসরকারি জায়গাগুলোতে আসাটা অনেকের জন্যই মানে খুব কঠিন, সংখ্যাটা তুলনামূলকভাবে কম। তো রিয়েল ক্যান্ডিডেট এর জন্য হচ্ছে কম। সো আপনার ওই ধরেন একটা পোস্ট, তাতেও ধরেন হচ্ছে 1,000 পরীক্ষার্থী ছিল, আর মনে করেন 15টা পোস্ট, ওইখানে হয়তো 1500 বা 2,000 পরীক্ষার্থী বা 2,500 পরীক্ষা থাকলো। কিন্তু রিয়েল ক্যান্ডিডেট কিন্তু 500 জন। আপনার এই প্রথম 1,000 জনের মধ্যে যে 500 জন,
তারাই হচ্ছে ওই একটা পোস্টের জন্য লড়াই করছে, আবার ওই 15টা পোস্টের জন্য ওই 2500-র মধ্যে 500 জনই রিয়েল ক্যান্ডিডেট ছিল যারা এখানে কম্পিট করছে। সো এখানে কম্পিটিশনের কোনো কমতি থাকে না। তবে এই একটা দুইটা পোস্টে আমার কাছে মনে হয় যে এটা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা উচিত এবং এখানে ভালো করার সম্ভাবনা থাকে। তো ক্যান্ডিডেটের চিন্তা না করে নিজের প্রিপারেশনটা ঠিক মতো নিয়ে দেন হচ্ছে হয়তো আহ, ইয়া করা যেতে পারে, মানে এই জায়গায় অ্যাপ্লাই এবং কম্পিট করা যেতে পারে। আচ্ছা, আরেকজন হচ্ছে তামিম ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে এই অজুবাটিকা থেকে জব সুইচ করার কারণ যদি একটু বলতেন তাহলে খুব উপকৃত হতাম। আচ্ছা, তানিম এখানে অলরেডি রিপ্লাই দিচ্ছে। যাই হোক, আমরা কোশ্চেন গুলো মানে এখন আনি। মানিক ভাই আছে আমাদের সাথে, মানিক ভাই তার আলোচনা শেষ করুক, পরে হচ্ছে আমরা হয়তো কোশ্চেন গুলো আপনারা করতে থাকেন চ্যাট বক্সে, আমরা পরবর্তীতে হচ্ছে আবার আপনাদের কোশ্চেনে ব্যাক করব। মানিক ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, মানিক ভাই তাহলে তার মূল্যবান দিক নির্দেশনা প্লাস এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুক। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মানিক উদ্দিন। আমি কুয়েট সিএসসি 13 ব্যাচ। এখানে পিয়াল এবং তানিম 15 ব্যাচের, 16 ব্যাচের হলো দেলোয়ার। আমরা চারজন। এরা একই ইউনিভার্সিটি কুয়েট থেকে পড়াশোনা করছি। তো আমি আসলে যখন বের হয়েছি তার 1 বছর পরেই করোনা শুরু হয়েছে। তো সবারই করোনার একটা অভিজ্ঞতা আছে, তিক্ত বা ভালো অভিজ্ঞতা সবারই আছে। তো আমার হচ্ছে যে মানে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আহ, সরকারি জব এই জিনিসটা মাথায় ছিল না। সরকারি জব, সিএসসি থেকে সরকারি জব মানুষ করে, কারণ আমরা যত বড় ভাইদেরকে দেখছি সবাই বেশিরভাগই প্রাইভেট জব করতো। আর তখন 2015 সালের আগে বা 15 সালে যারা বের হয়েছে, ও তখন হচ্ছে যে সরকারি গ্রেড, যে নবম গ্রেডের যে স্কেল, সেটা ছিল 11,000 টাকা। তো অনেকেই গভর্নমেন্ট জব ছেড়ে প্রাইভেটে চলে গেছিল, অথবা কেউ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়ার পরে সরকারি চাকরি বা এবং বিশেষ করে সিএসসি জবের যে সার্কুলার, এটা হইতো না। মানে এটা পোস্ট অনেক পরে ক্রিয়েট হয়েছে। 2012-13 সালের দিকে আইসিটি, ডিপার্টমেন্ট অফ আইসিটি, এটা হচ্ছে তৈরি করা হয়। তো এরপরে আস্তে আস্তে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, সরকারি অফিসে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা চালু করা হয়। আস্তে আস্তে সবাই বোঝে যে সব অফিসেই সরকারি কম্পিউটার পার্সোনেল, অর্থাৎ আমরা বর্তমানে যে পোস্টগুলো দেখি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সিনিয়র কম্পিউটার অপারেটর, বা আদার্স স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টগুলো ক্রিয়েট হয়। এগুলো কিন্তু আগে ছিল না। যেমন সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের যেরকম অনেক আগে থেকে এই পোস্টগুলো ছিল, এইগুলোর ছিল। কিন্তু আমাদের সিএসসি যে থেকে যারা পড়াশোনা করছে তাদের সরকারি চাকরির যে একটা সুযোগ, এটা বহু আগে থেকেই ছিল না। বা দেখবেন যে আমাদের ডিপার্টমেন্ট গুলো অনেক আগে থেকে ছিল না। সেক্ষেত্রে 2000-এর পর থেকে বা আপনার 10, 12, 13 এখান এখান থেকে শুরু হয়েছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া বা সার্কুলার। তো তো আমিও যখন বের হয়েছি তখনও দেখছি যে আমাদের কোনো বড় ভাই, মানে আমার পরিচিত ক্লোজ কোনো বড় ভাই সরকারি জব করে না। সবাই প্রাইভেট, কেউ প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক বিশ্ববিদ্যালয়, কেউ ভালো ভালো কোম্পানি। ঠিক আছে, এমনকি এমনকি আমাদের দুজন বন্ধু আছে গুগলে, দুজন বন্ধু আছে। তো সরকারি চাকরি যে আছে বা এটা মন মাইন্ড সবাই থাকে না। একটা হলো সবাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেউ বাইরে পিএইচডি মাস্টার্স করতে চলে যায়, হায়ার স্টাডিতে চলে যায়। আর দেশে থাকলে বেশিরভাগ কেউ হয়তোবা নিজে একটা সফটওয়্যার কোম্পানি দিয়ে দেয়, অনেকেই কাজ করতে করতে দিয়ে দেয়। আবার হচ্ছে যে কেউ ভালো বেতনে কোথাও চাকরি করে। তো এক্ষেত্রে সরকারি, মানে সিএসসি গ্রাজুয়েট যারা, তাদের আমি প্রবণতা দেখছি যে আপনি যদি চিন্তা করেন যে সবাই না, ঠিক আছে, 60 জনের ডিপার্টমেন্ট আমাদের ছিল তখন,
দেখা গেল বর্তমানে আমি কথা বলতেছি, বর্তমানে আমি যদি তোকে 13 ব্যাচে বলি 9-10 জন হবে যে শুধু এই গভর্নমেন্ট অটোনমাস মিলে চাকরি করে, আর বাদ বাকি সবাই 20-30 জনই এরকম বাইরে চলে গেছে, দেশে আছে বাদ বাকি গুলা। আর শুধুমাত্র একজন আছে বিসিএস ক্যাডার। তো মানে সরকারি চাকরি এইচসিএসসি থেকে আসলে সবাই করেও না, ওরকম কেউ স্বপ্নও দেখে না। অনেকে থাকে যে প্রোগ্রামিং ভালো লাগে, ডেভেলপমেন্ট ভালো লাগে, সফটওয়্যার তৈরি করা ভালো লাগে, এই বিষয়গুলো তারা চেষ্টা করে। তো আমি নিজে থেকেও চিন্তা করছিলাম যে সরকারি চাকরি এগুলো তো আমি অত বেশি প্রিপারেশনও ওরকম কেউ গাইডলাইন দেয় না ওরকম ওই সময় আমি যখন বেরোই, তখন ওইরকম কোনো বইও বের হয়নি। আর নর্মালি আমি ব্যক্তিগতভাবে ব্যাংকে পরীক্ষা দিতাম না বা ব্যাংকে অ্যাপ্লাই করতাম না। তো সেক্ষেত্রে আমি যেই 2টা বই পাইছিলাম, তো ওইখানে সবকিছুই দেখা গেল ব্যাংক রিলেটেড বা ব্যাংক বেস ছিল। সেক্ষেত্রে আমি নিজের মতো করে পড়াশোনা শুরু করি। আমি আসলে আহ, বের হওয়ার আগে একরকম প্ল্যান ছিল, বের হয়ে আর একরকম প্ল্যান হয়ে গেছিল। এরপরে আমি আমি বড় ভাইরা যেখানে আমরা মেসে থাকতাম, ওই বড় ভাইরা বললো যে আসলে সরকারি জবের এই ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা হলো বিসিএস এর এরকম সুযোগ সুবিধা, বা 2015 সালের পর থেকে নবম গ্রেডের পে স্কেলটা 22,000 স্কেলে চলে আসছে। হ্যাঁ, প্রমোশন হইতে হইতে আরো বাড়ে, এবং সুযোগ সুবিধা, নিরাপত্তা, সিকিউরিটি এগুলো বিষয় থাকে, সামাজিক মর্যাদা বা ফ্যামিলির চাওয়া পাওয়া থাকে। তো সবকিছু মিলায়ে চিন্তা করলাম যে তাহলে সরকারি চাকরি প্রিপারেশন নিব। তো আমি ওইভাবে শুরু করলাম যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে প্রিপারেশন নেওয়া শুরু করছি। যে আহ, প্রথম দিকে আমি শুধুমাত্র নন টেকনিক্যালি পড়তাম, কারণ আমি যখন বেরোইছি তখন 40তম বিসিএস সার্কুলার এখনো হয়নি, হবে এরকম ভাব। তো ওই সময় অ্যাপ্লাই করছিলাম। কিন্তু এখানে একটা নেগেটিভ বিষয় ছিল যে মানে শুধু আমার ক্ষেত্রে না, আমার মতো অনেক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এরকম হয় যে ধরেন আপনি ইউনিভার্সিটি থেকে বের হলেন, বের হওয়ার পরে একটা লং টাইম আপনাকে বসে থেকে প্রিপারেশন নিতে হয়, অথবা মানে যেমন দেলোয়ার এখন চাকরির পাশাপাশি প্রিপারেশন নিচ্ছে, তার হয়তোবা প্রিপারেশন মানে খুব মানে একদম বেকার থেকে পড়াশোনা করলে যেরকম সময় পাওয়া যায় তো ওরকম পাবে না, কিন্তু তার একটা মানসিক চাপ থেকে সে মুক্ত হবে। আমি যদি এখন বিসিএস প্রিপারেশন নিই, আমি কিন্তু ওই যে টাকা পয়সা ইনকাম বা টাকা পয়সা দরকার এই চাপ থেকে কিন্তু মুক্ত, কিন্তু হয়তোবা দিনের সবসময় আমি পড়াশোনার সুযোগ পাবো না। তো এখানে দুইটা ফ্যাসিলিটি মানে দুইটা সুবিধা অসুবিধাই আছে। যে আপনি বেকার থেকে পড়াশোনা করলে আপনি টাকা পয়সার একটা সমস্যায় ভুগবেন, আর যদি আপনি চাকরি করেন তাহলে আপনি পড়াশোনার সময়টা কম পাবেন। তো আরেকটা হচ্ছে আমার ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগছে যে ফ্যামিলি থেকে বা সবার থেকে যদিও বলে যে সরকারি চাকরি করো, বিসিএস দাও, কিন্তু আসলে সাপোর্ট জিনিসটা আর্থিকভাবে, এই জিনিসটা কিন্তু আমরা চাকরি না করলে বা অন্য একটা কাজে ইনভলভ যেখান থেকে আমি ইনকাম করতে পারি, ওইটা না করলে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমি শুরু থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি গভর্নমেন্ট জব প্রিপারেশনই নিব, মানে প্রয়োজনে টিউশনি করে হলেও। এরপরে হচ্ছে আমি আসলে কোনো গভর্নমেন্ট জবের পরিবেশ কেমন, ওইখানে কি এনভায়রনমেন্ট, সরি মানে বেসরকারি চাকরির কি এনভায়রনমেন্ট বা এগুলোর কি ফ্যাসিলিটিস, তানিম পিয়াল এরা, দেলোয়ার এরা যেরকম যত অভিজ্ঞ, আমিও কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা নাই প্রাইভেট জবের। তো আমি আসলে এই যে প্ল্যাটফর্ম তৈরি করলাম বা গ্রুপ তৈরি করলাম, এটার পিছনে একটাই কারণ ছিল যে আমি যখন বের হই তখন আসলে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার মতো এত মানে আমার দেখা মতো কোনো ভালো কোনো সাইট বা গ্রুপ এগুলো ছিল না, বা কোনো বই ছিল না। তো আমি এইখান থেকে খুব কষ্ট করে মানে নেটে ঘেটে ঘেটে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে প্যাটার্ন, আসলে ওরকম তো জানতাম না যে বুয়েট একরকম কোশ্চেন করে, পিএসসি একরকম একরকম করে, বা আদার্স কোনো প্রতিষ্ঠান, প্রিপারেশনে অনেক কিছু একই কিন্তু কিছু কোশ্চেন প্যাটার্ন আলাদা আলাদা আছে। তো সেক্ষেত্রে আসলে আমি মানে একটু প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে পোস্ট দেখবেন যে একটা দুইটা, সিএসসি তে কিন্তু একটা দুইটা পোস্টই বেশি থাকে। তো আর সিভিল ইলেকট্রিক্যালে কিন্তু অনেকগুলো পোস্ট থাকে, তো আমরা হলো সারা বছরে যে সার্কুলার পাই ওরা একটা সার্কুলার ওইরকম পাই, এরকমও হয়। তো আসলে আরেকটা হলো যে কিছুক্ষণ আগে পিয়াল একটা আলোচনা করলো যে একটা পোস্টে অ্যাপ্লাই করা। তো আমি যখন দেখলাম যে একটা পোস্টে অ্যাপ্লাই করবো, এই যে এরকম কনফিউশন তৈরি হয়। কিন্তু ভাই একটা পোস্টে ধরেন এরকম আমার মতো, পিয়ালের মতো অনেক মানুষের মতো মানুষেরই কিন্তু মনে প্রশ্ন জাগে যে একটা পোস্টে অ্যাপ্লাই করব, চাকরি তো হবে না।
তো এরকমই করা হইতো। তো কিন্তু আমি লাস্টের দিকে একটু সিরিয়াস হয়ে গেছিলাম যে আসলে আমার তো পোস্ট দরকার একটাই, আমার রিজিকে থাকলেও ওই একটা পোস্টে চাকরি হবে। আর আমি দেখলাম যে বেশিরভাগই আহ, মানে একটা পোস্টে অ্যাপ্লাই করতে কেউ চায় না। আর একটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে চায় না যেগুলো হচ্ছে হার্ড ফাইলে কাগজপত্র জমা দেওয়া লাগে, অ্যাপ্লিকেশন হাতে লিখে আমরা নিজের কাগজপত্র অ্যাটাচ করে ছবি বিভিন্ন অফিসারের সাইন টাইন নিয়ে অ্যাটাচ করে যখন জমা দেওয়া লাগে তখন কিন্তু সবাই অ্যাপ্লাই করতে চায় না বেশিরভাগ। তো আমি বেশিরভাগ ওইরকম পোস্ট গুলোতে গুরুত্ব দিলাম, একটা টেকনিক খাটালাম যে দিব, যা হওয়ার হবে। তো আমি বেশিরভাগ যতগুলো আমি চাকরি পাইছি, তো ওগুলো সবই একটা পোস্টের। এবং যতগুলো ভাইবা দেওয়ার আমার সুযোগ হয়েছে বেশিরভাগই একটা পোস্টের। মানে আবার দুই তিনটা পোস্টও ছিল, কিন্তু ওইগুলো তো আমি ভাইবা দিছি। পরবর্তীতে আসলে ভাইবা দিতে যায়নি, কারণ আগে আমার আগে চাকরি হয়ে গেছিল। তো আমি এবার হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আহ, আমার শুরু থেকে যে বের হওয়ার পর থেকে আমি কি কি করছি। এখন হচ্ছে যে মানে আমার হচ্ছে এই এক্সপিরিয়েন্সে কাজে লাগছিল যে মানে শুধুমাত্র আইটি জব পাওয়ার ক্ষেত্রে যেটা কাজে লাগছিল, বিসিএস এর প্রিপারেশন, মানে 40তম বিসিএস এর প্রিপারেশন আমি 8 মাস নিয়েছিলাম। তো 8 মাস নেওয়ার কারণে আমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক, এগুলো সবই মনে করেন যে ওই সময় আমি কোনো পরীক্ষা সার্কুলারে পাইতাম না। মানে সার্কুলার আমি দেখতাম না, তখন আমি ফেসবুক এগুলো চালাইতাম না। তো সার্কুলার শুধুমাত্র আমার ইমেলে আসতো। আমি একটা অনলাইন সাইট থেকে সাবস্ক্রিপশন জাস্ট এনরোল করে নিয়েছিলাম, ওখান থেকে মেল আসতো, সার্কুলার হলে মেল আসতো। তো আমি ওখান থেকে দেখছিলাম, তো যেটা দেখতাম সার্কুলার পাইতাম এটা অ্যাপ্লাই করতাম। তো অনেক লং টাইম আমি সার্কুলার পাইনি, তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র বিসিএস এর প্রিপারেশন নিতাম। তো 8 মাস বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ফলে আমার একটা খুব স্ট্রং জোন হয়ে গেছিল যে আমার নন টেকনিক্যালে। তো নন টেকনিক্যালে স্ট্রং জোন। এখন আমি বুয়েটে পরীক্ষা দিলাম। অ্যাট ফার্স্ট আমি যতটুকু মনে আছে যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে পরীক্ষা দিছিলাম 2018 সালে। তো এখানে দেখি যে সব ডিপার্টমেন্টাল প্রশ্ন, আমি কিন্তু কিছু বেশিরভাগই পারিনি, কারণ ইউনিভার্সিটিতে যদিও পড়া আছে, কিন্তু ওই যে এগুলো রিভিশন দিতে হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে গুছায় পড়তে হয়, প্রিপারেশন নিতে হয়, এগুলো তো আমি নতুন। সেক্ষেত্রে আমার শুধুমাত্র নন টেকনিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে আমার এটা আমার পারা হয়ে ওঠেনি। কিন্তু আবার এখন আমি প্রায় 6 মাস, মানে 40তম বিসিএস পরীক্ষা শেষ হয়ে গেল, এরপর আমি 6 মাস আহ, কোনো বিসিএস এ পড়া ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে যে 6 মাস শুধুমাত্র ডিপার্টমেন্টাল পড়াশোনা শুরু করলাম। এবং কিভাবে আমার কাছে যতগুলো প্রশ্ন কালেকশনে ছিল বিভিন্ন সোর্স থেকে, বা আমি ইতিমধ্যে 3 4টা 10টা এরকম পরীক্ষা দিছি, ওইগুলো আমি কি করতাম যে প্রশ্নের পেছনে লিখে নিয়ে আসতাম। কারণ দেখা গেল যে যদি কেউ বই বের করে হয়তো বা 6 মাস নাহলে 1 বছর পরে বই বের করবে। এই জন্য আমি চেষ্টা করতাম যে সবসময় কারেন্টলি যেটা পরীক্ষা দিচ্ছি তার পেছনের প্রশ্ন অথবা মনে রেখে ওই দিন বাসায় এসে ওইগুলো প্রশ্ন নোট ডাউন করে অ্যান্সার গুলা কোথায় কি আমি পারলাম না এগুলো দুর্বলতা দেখে এগুলো আসলে অ্যানালাইসিস করে কোথা থেকে প্রশ্ন আসে এগুলো অ্যানালাইসিস করতাম। আর প্রতিনিয়ত আমার নতুন নতুন অভিজ্ঞতা হইতো। অর্থাৎ প্রশ্ন কোথা থেকে আসতেছে, কেন আসতেছে, কিভাবে আসতেছে, কোন পরীক্ষায় কি প্রশ্ন আসতেছে, এমসিকিউ না রিটেন না কি, বুয়েটে একরকম পিএসসি তে একরকম, এই বিষয়গুলো আলাদা আলাদা ভাবে আমি আসলে অ্যানালাইসিস করতাম। আমার একটা পার্সোনাল নোটও ছিল, ওইখানে আমি সব ইনপুট দিয়ে রাখতাম। এখন আমি এই যে 6 7 মাস পড়ার পরে এক্সাম দিতে গিয়েই আমি এরপর থেকে টেকা শুরু করলাম এবং ভাইবা পর্যন্ত যাওয়া শুরু করলাম। তো এই ক্ষেত্রে আমার সিএসসি প্রিপারেশনও থাকে, প্লাস বিসিএস এর প্রিপারেশন তো আছেই, অর্থাৎ নন টেকনিক্যাল। সেক্ষেত্রে আমাকে এই দুইটাই আমাকে হেল্প করতে শুরু করলো। আর আমি এরপর থেকে যতই পরীক্ষা দিই সবগুলো পরীক্ষা আস্তে আস্তে টিকতে শুরু করি। তো এরপরে হচ্ছে এখন পোস্ট একটা 10টা 5টা এরকম হয়। এখন রিজিকে যদি না থাকে আপনার তো চাকরি হবে না। তো আমার হচ্ছে যে শুরুর দিকে ভাইবা দিচ্ছি কিন্তু চাকরি হয়নি। তো আমার হচ্ছে যে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, আমি যেখানে এটা গ্যাস ফিল্ড না, এটা হলো গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো এরা হচ্ছে গ্যাস বিতরণ করে। অর্থাৎ আমাদের ক্ষেত্র হলো যে বাংলাদেশের 21টি জেলা, পদ্মার এপার থেকে শুরু করে বরিশাল, পটুয়াখালী বা এই খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, বা এখানে ফরিদপুর, গোপালগঞ্জ, এই রিলেটেড যে রিজিয়ন সেগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। তো এই কোম্পানিটা হচ্ছে 2009 সালে, সেহেতু খুবই নতুন এবং পেট্রোবাংলার সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি। সবচেয়ে বড় হলো তিতাস গ্যাস, এটা অনেক আগে থেকে, স্বাধীনতারও আগে থেকে এটা চালু ছিল। এবং যেটা গ্যাস ডিস্ট্রিবিউশনের পরেই পেট্রোবাংলার প্রতিষ্ঠা হয়।
সেক্ষেত্রে তিতাস অনেক পুরাতন। এরপরে বাখরাবাদ, বাখরাবাদ ভেঙে হচ্ছে কর্ণফুলী হয়। এরপর হচ্ছে আপনারা রাজশাহী রিজিয়নে যারা থাকেন তারা দেখবেন যে পশ্চিমাঞ্চল গ্যাস, ঈশ্বরদী, রাজশাহী এই এলাকা, পাবনা এই এলাকায় গ্যাস ডিস্ট্রিবিউশনে কাজ করে। তো আমি হচ্ছে যে এর এর আগে হচ্ছে বিটাকে আহ, ছিলাম না, বিটাকে আমার চাকরি হয়েছিল। তো ওই পরীক্ষাটা বুয়েটে নিছিল। তো আমার ভাইবা প্র্যাকটিক্যাল সবই ভালো হয়েছিল। তো আল্লাহ মিলাই দিছে, আমি আসলে ভাইবা দিয়ে আসলে মানে ভাইবা দিয়ে আমার মনে হয়নি চাকরি হবে। তো তবুও রিটেন এবং প্র্যাকটিক্যালে খুবই ভালো হয়েছিল বলে হয়তো চাকরিটা হয়েছিল। এরপরে সুন্দরবনে আমি রিটেন পরীক্ষা দিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, কারণ প্রশ্নগুলো খুবই কঠিন হয়েছিল এবং মানে ক্রিয়েটিভ টাইপের ছিল, যে মানে থিওরি মানে সরাসরি খুব কম প্রশ্ন ছিল থিওরির ভিতরে। তো আসলে আপনার প্রিপারেশন নিতে নিতে আপনার অভিজ্ঞতা হইলে অনেক আনকমন প্রশ্ন আপনি লিখিয়ে দিয়ে আসতে পারবেন আপনার ধারণা বা আইডিয়া থেকে। তো সেরকমই পরীক্ষা দেওয়া হয়েছিল, পরে দেখলাম যে রিটেনে আসছে, এরপরে ভাইবা দিতে গেছি। তো ভাইবাটাও সবকিছু মোটামুটি ভালো ছিল, কিন্তু চাকরি হবে এটা জানতাম না, অর্থাৎ রিজেক্টই ছিল, এই জন্য হয়ে গেছে। তো এরপরে আমি আসলে সুন্দরবন গ্যাসে হওয়ার মানে পরে আসলে ওইভাবে কোথাও ভাইবা দিতে যাইনি, আমার আরো 3-4টা ভাইবা বাকি ছিল। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি, তারপর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এগুলো পিএসসির অধীনে নিয়োগ। তো এগুলো আসলে আমি অতটা মানে আমার কাছে হচ্ছে কিছু কম্প্যারিজন আমি করছি, আমার অভিজ্ঞতাটা আপনারাও নিতে পারেন, জব সুইচ করা বা জব পাওয়া। ঠিক আছে। তো ধরেন আমার ক্ষেত্রে মনে হচ্ছিল যে আমি 9টা 5টা অফিস করব, অফিসের মধ্যে যত বেশি কাজ থাকবে তত বেশি ভালো, এর বাইরে আমি অফিস করতে পারবো না, মানে এরকম মন মাইন্ড শুরুতে ছিল। যদিও চাকরির আস্তে আস্তে সময় গেলে, পদ পজিশন বাড়লে মানুষের অটোমেটিকই কাজ বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়। কিন্তু চাকরি পাওয়ার আগে আমার এরকম মন মাইন্ড ছিল যে 9টায় ঢুকবো 5টা বেরোবে, মানে সরকারি চাকরি মানে এটা। তো এরপর হচ্ছে রিল্যাক্স, মানে মোটামুটি রিল্যাক্স থাকা যাবে, টাকা পয়সা মানে খুব কম, এই জন্যই তো আমি যাইনি। যেমন পিএসসির অধীনে পিএসসির অধীনে যে চাকরিগুলো আছে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে আগে অ্যাডভান্টেজ বলি, এগুলো হচ্ছে গেজেটেড জব, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, এটা একটা আপনার সামাজিক ভ্যালু বা নিজের কাছে ভালো লাগবে। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রমোশন কম এবং স্যালারি স্কেলটা ওরকম বেশি না। তো আমার কাছে ওই গেজেটেড অফিসার হওয়া বা আপনার সামাজিক ভ্যালু, এটা হচ্ছে আমার পকেটে থাকা টাকা থাকা দরকার, এই জিনিসটা আমার কাছে বেশি এফেক্টিভ মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে পিয়াল পাওয়ার সেক্টরে জব করে এই কারণেই যে মানে মানে আমরা তো পরিবার নিয়ে থাকি, বাবা মা নিয়ে থাকি। তো দিন শেষে আমাদের হচ্ছে সচ্ছলতাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো আমি হচ্ছে যে এই যেখানে আছে এটা হলো মানে সরকারি চাকরি যে মানে ইনকাম বলেন বা বেতন স্কেল বলেন সেটার মতোই 22,000 স্কেলে আমি ঢুকছি। তবে গ্যাস সেক্টরে অন্যান্যদের চাইতে কিছু আলাদা ইন্টারনাল কিছু বোনাস টোনাস থাকে, যেগুলো এগুলো প্রত্যেক কোম্পানি আসলে নীতিমালা আছে, পেট্রো বাংলার আওতাধীন যতগুলো কোম্পানি আছে। তো এই জন্য আসলে আমি মানে পাওয়ার সেক্টরের চাইতে কম, কিন্তু বলবো যে এটা মিডিয়াম লেভেলের। হ্যাঁ, আমরা 22,000 স্কেলের বেতনে ঢুকছি। ইনশাল্লাহ আমি এখানে 4 বছর ধরে আছি। ইনশাল্লাহ সামনে আল্লাহ তাআলা যদি করে যে সামনে ইনশাল্লাহ প্রমোশন আছে গ্রেড 6-এ। তো এই জন্য। আর একটা হচ্ছে যে আমার বাড়ি, একটা হলো যে আমি লোকেশন দেখছি, আমার বাড়ি হলো কুষ্টিয়া। তো খুলনা কুষ্টিয়া একই লাইন, ট্রেন লাইনে আমি যাতায়াত করি। তো এখানে আমার একটা সুবিধা যে আমি, আর একটা হচ্ছে খুলনা আমার আগে থেকেই পরিচিত, কুয়েটে পড়াশোনা। তো আমার হচ্ছে যে এখানে থাকার এটাই কারণ, ঢাকায় আমার কাছে খুবই বিজি লাগে, বিজি লাইফ মনে হয়, খুব মানে কঠিন লাইফ মনে হয়। এজন্য মানে ঢাকায় চাকরি করাটা আসলে আমার কাছে অত বেশি মানে ভালো লাগার একটা ইয়ে না, প্যাশন না। তো এই অর্থাৎ খুলনার নিরিবিলি পরিবেশ, বাসার লোকেশন, আর ইনকাম হচ্ছে মোটামুটি মিডিয়াম লেভেলের, আর চলাফেরা খুবই মানে শান্তি প্রিয় মানুষ আমি, মানে এত বেশি ঝামেলা পছন্দ না, এই জন্য আমি আপাতত 4 বছর ধরে মানে কোথাও জব সুইচ করি নাই। এখন এই জিনিসটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ধরেন কেউ থাকে যে আমি জীবনে যাই করি বিসিএসটা দিব, আমার অফিসের একজন কলিগ আছে, সে 43 বিসিএস এ একটা ক্যাডার পাইছে। তো সে কিন্তু এখানে যায়নি,
আর আরেকটা হচ্ছে না যাওয়ার একটা কারণ হলো সে আমাদের এখানে, এই যে দেখছেন না, আমরা বললাম না 4 বছর হয়ে গেছে, আর 1 বছর পরে প্রমোশন হয়ে যাবে, গ্রেড 6-এ চলে যাব। আবার এই যে বললাম যে মিডিয়াম লেভেলের সুযোগ সুবিধা আছে, তো সব মিলে ভালো চলতেছে, তো সে কিন্তু এইভাবে মানে এইগুলো চিন্তা করে যায়নি। আবার এমনও আছে যে যদি বিসিএস হয়ে যায়, এরকম কিছু আছে যে বিসিএস হয়ে গেলে চলে যাবে, যদিও এটা স্বায়ত্তশাসিত, কিন্তু গ্রেড 6-এ চলে যাবে তাও। সে মনে করতেছে যে না, আমার যদি চাকরি হয় বিসিএস, আমি হলো ক্যাডার হব, গেজেটেড জব আমার সব তো যদি ভাই হয়ে চলে যায়। গেছে ভাই। হ্যাঁ, তো ওই যে সপ্তাহ চলে গেছে আমাদের এখান থেকে, হ্যাঁ একজন চলে গেছে। তা সে আসলে 2 বছরের পরে চলে গেছে। ওই সে হলো অ্যাডমিন ক্যাডারে ছিল, মানে প্রথমে হচ্ছে পিডিবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিন ছিল, এরপরে হচ্ছে তার পিডিবি থেকে বিসিএস হয়ে গেল। তো বিসিএসটা হলো সবার, মানে অনেকের ড্রিম থাকে যে কষ্ট করে পড়াশোনা করে। হ্যাঁ, তবে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এত ধৈর্য ধারণ করা আমি কম দেখছি। মানে একদম একান্তই লক্ষ্য না থাকলে কেউ বিশেষ ধৈর্য ধারণ করে এত, মানে এই যে একটা সময়, লম্বা সময় পার করা, এটা আসলে অনেকের কাছে পসিবল হয়ে ওঠে না। এজন্য কেউ শর্টে প্রস্তুতি নিয়ে, শর্ট মানে ধরেন 6-8 মাসের মধ্যে একটা জব হয়ে গেল, এরকম ভাবে প্রস্তুতি নিতে চায়। তো বিষয়টা হলো এরকম, এটা এই বিষয়গুলো হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। নর্মালি হচ্ছে আমাদের চাকরির ভাগ হলো, একটা হচ্ছে বিসিএস, আর একটা হলো নন ক্যাডার, আর একটা হলো ইউনিভার্সিটিতে পাবলিক প্রাইভেট, আর একটা হচ্ছে স্বায়ত্তশাসিত যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো, বিভিন্ন মানে প্রতিষ্ঠানের নবম নবম গ্রেড বা 10ম গ্রেডের আইটি যারা আমরা আছি তারা আমরা আসলে চেষ্টা করি। তো এগুলো আসলে যার যার ব্যক্তিগতভাবে মানে ডিসিশন যে কে কোনটায় যাবে না যাবে। তো আমরা আসলে এই কোর্সে কোনো স্পেসিফিক ভাগ নাই, বুয়েট প্যাটার্ন, পিএসসি প্যাটার্ন, আইবিএ প্যাটার্ন, এরকম কোনো ভাগ নাই। আমরা আসলে আপনাদেরকে পুরা 3 মাসে একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করব, যে যেটার কারণে আপনারা যে কোনো জায়গায় মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এইখান থেকে আপনারা সুবিধা পাবেন। যে আমরা এরকম করব না যে এই কোর্সটা, এমন না যে শুধু পিএসসি লেভেলের যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা আপনাদেরকে পড়াবো, এমন না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের চাকরির পরীক্ষায় ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষা আসে বা আসতে পারে এমন থিওরি, এমন বিষয়গুলো, ম্যাথ, প্র্যাকটিক্যাল, বা এই যে অনেক কিছু থাকে, একটা ধরেন ধরেন থিওরি টাইপের প্রশ্ন, কিছু থাকে যে কুইরি কোড, আবার কিছু থাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের। তো সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব, অর্থাৎ এখানে আপনারা সব জায়গার সুবিধা পাবেন। যেখানেই পরীক্ষা দিন, সব জায়গায় পড়াশোনা মানে চাকরি পরীক্ষা দিলে আপনি দেখবেন যে আপনি পারতেছেন, এরকম আশা করি একটা যোগ্যতা আপনার তৈরি হবে। আমরা হচ্ছে যে লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনি প্রয়োজনে পরবর্তীতে ব্যস্ত মানুষ হলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট যখন আমাদের পড়া শেষ, তখন আমরা ওই সাবজেক্টের উপরে একটা করে পরীক্ষা নিব, অর্থাৎ এই সাবজেক্ট লাইভ ক্লাস শেষ তখন আমরা পরীক্ষা নিব। ঠিক আছে। আর একটা আমরা হচ্ছে যে একটা গ্রুপ, আমরা সবাইকে অ্যাড দিব, সেই গ্রুপে রেগুলারলি আপনারা যে কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন মানে আপনারা করতে পারবেন। আমরা এমনকি শুরুতে আমাদের যে ব্যাচটা ছিল, সেই ব্যাচও আমাদের সাথে এখনো কানেক্টেড। বিভিন্ন সময় তারা প্রশ্ন করে, আমরা অ্যান্সার দিই। আমরা বিভিন্ন সময় দিক নির্দেশনা দিই, বা সামনে কোনো পরীক্ষা হলে তার কোনো দিক নির্দেশনা থাকলে আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিই। এখানে ভাই আমরা অফিসে যদি মানে কাজ, যদি প্রেশার ওরকম না থাকে, আমরা অফিস টাইমেও অনেক সময় রিপ্লাই দিই। আর যদি আমরা খুবই ব্যস্ত, কারণ আমাদের এটা যেহেতু প্রফেশন, আমরা এটাই আসলে সম্মান করি এবং এটাই গুরুত্ব দিই। 9টা থেকে 5টা পর্যন্ত যেহেতু আমরা অফিসে থাকি, অফিসের ব্যস্ততা, অফিসের কাজগুলো আমরা করি। আর এর বাইরে হচ্ছে আমি যদি বাসায় আসি বা ফ্রি থাকি, শুক্র শনিবারে বেশি ফ্রি থাকি, তো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি এই যে আমরা যে গ্রুপ, গভর্নমেন্ট সিএসসি, এই যে গ্রুপটা আপনারা দেখতেছেন, এই গ্রুপটা প্রথমে আমি 2020 সালে আহ, তৈরি করি। এরপরে পেজটা অনেক পরে তৈরি করি, 2023 সালে। আর ওয়েবসাইটটাও 2023 সালে তৈরি করা। তো আমি আমি এর পাশাপাশি হচ্ছে যে আমি পিএইচপি লারাভেলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আছি। মানে এটা আমার অফিসে আমি অনেক সফটওয়্যার তৈরি করছি, একটা রানিং চলতেছে। বা আমি আবার ফ্লাটার, যে দিয়ে যে অ্যাপ ডেভেলপ করে, মোবাইল অ্যাপ, বা এটা তো অনেক প্ল্যাটফর্মে ইয়ে করা যায়। তো এটার কাজও আমি করতেছি, অর্থাৎ টেকনিক্যাল কাজেও আমি ভালো লাগে, এই জন্য আমি টেকনিক্যালি
আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি কিছু কোর্সও করতেছি বা করছি এর আগেও। তো সবকিছু মূলে হচ্ছে যে আপনার হচ্ছে যে ড্রিম থাকতে হবে, যে এই ড্রিমের ভিতরে কোনো মানে ক্লিয়ার দেখতে হবে যে আপনি কি হইতে চান, কি করতে চান। ঠিক আছে। যদি আপনার বিসিএস টার্গেট থাকে, তো আপনি হইতে পারে যে আপনি একটা পাশাপাশি আহ, একটা জব করবেন ছোটখাটো, সেটা সরকারি দশম বা নবম যাই হোক। আপনার টার্গেট যদি বিসিএস হয়, তাহলে আপনি অবশ্যই সেটা ভালো ভালো খুব ভালো করে চেষ্টা করবেন। আর যদি বিসিএস না হয়, শুধুমাত্র সরকারি সিএসসি আইটি জবের জন্য চেষ্টা করতে চান, তাহলে আপনি এটা চেষ্টা করেন। বা এটা যদি আপনার হয়ে যায়, আপনার আরো কিছু সামনে যদি কোনো প্ল্যান থাকে, সবকিছু মিলায়ে যদি সেটার জন্য প্রস্তুতি নিতে পারেন। আর একটা হচ্ছে যে আমাদের সরকারি বেসরকারি, আমরা অনেক সময় বলি যে সরকারিতে শুধু 9টা 5টা অফিস, অফিস থেকে চলে গেলাম আর সে কাজ শেষ। এখন হচ্ছে যে সব সব অফিসে, সরকারি বেসরকারি সব অফিসেই কিন্তু স্কিলের দাম আছে। আপনি যদি নিজেকে স্কিল বানাইতে পারেন, আপনাকে কিন্তু মানুষ গুনবে, মানুষ স্মরণ করবে, এবং আপনি না থাকলে এটা মানুষ আপনাকে ফিল করবে যে আপনি নাই, এই কাজটা হচ্ছে না। অর্থাৎ স্কিল পার্সনের দাম, এটা সব অফিসের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার প্রাইভেট বলেন আর সরকারি বলেন। তো এই মন মাইন্ড নিয়ে থাকবেন যে আপনি নিজেকে তৈরি করবেন, সবকিছু মিলে তৈরি করবেন। আর আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া যাবে না। রেগুলার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। এবং আমরা মুসলমান, আমি ব্যক্তিগতভাবে মুসলমান, এবং আমাদের বেশিরভাগই যেহেতু বাংলাদেশে সবাই বেশিরভাগই মুসলমান, আমরা সবাই চেষ্টা করব যে বেশি যদি আপনি ধর্মীয় রীতিনীতি পালন করেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেন ক্লিয়ার থাকবে, আপনার জীবনটা একদম সাজানো গোছানো থাকবে, আপনার সবকিছুতে মন ভালো থাকবে, এবং সবকিছু ভালো মতো করার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর এই যে জবের প্রিপারেশন নিচ্ছেন, আপনার এটা রিজিকের বিষয়, এটা তকদিরের বিষয়। আপনি চেষ্টা করবেন। এরপরে এর পরের দায়িত্ব ছেড়ে দেন আল্লাহর উপর। এখন যদি আপনি চেষ্টাকে 1 নম্বরে আনেন, আর 2 নম্বরে যদি আল্লাহর উপর ছেড়ে দেওয়া আনেন, তাহলে কিন্তু হবে না। চেষ্টাটা হলো হচ্ছে 2 নম্বরে, যে আপনি চেষ্টা, এটা হচ্ছে আপনার পরিশ্রম, যে আপনি করার জন্য করতেছেন, এটা করতে হয়, এটা সুন্নাত, পরিশ্রম করাটা সুন্নাত, অসুস্থ হলে ডাক্তার দেখাটা সুন্নাত। আপনি এটা করতেছেন, ঠিক আছে। তো এরপরে ছেড়ে দেন হচ্ছে আল্লাহর উপরে, যে যেটা ফায়সালা হয়। এখন যদি আপনি মনে করেন যে আমি চেষ্টা করলাম হইলো না কেন, এই বিষয়গুলো আসলে আপনাকে আরো বেশি হতাশ করবে। অর্থাৎ আমরা ইংলিশে একটা কথা শুনি না, যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে আপনি মনে করেন যে আপনি ফেল হয়েছেন, তার মানে হচ্ছে আপনি কিছু শিখলেন। আর আপনি যদি জিতে যান বা আপনার যদি চাকরি হয়ে যান, তার মানে আপনি তো চাকরি হয়ে গেল। কিন্তু ফেলার মানে এই না যে আপনি আর পারবেন না। সবসময় নিজের সাথে প্রতিযোগিতা করেন, যে একটা পরীক্ষা দিলেন, তো একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি কোন কোন প্রশ্নটা পারেননি, বাসায় এসে ওইগুলো ভাবেন, এবং কেন পারেননি, আপনার কি কি ল্যাকিং ছিল, এগুলো ওই দিনই ঠিক করে নেন, বা কয়েকদিনের মধ্যে ঠিক করে নেন। আপনি পরীক্ষা দেওয়ার পরে যদি ল্যাকিংস ঠিক করে না নেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে ওই প্রশ্নগুলো আসলে আপনি পারতেছেন না। ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এটাই, যে আপনি রেগুলারলি নিজেকে চেক করেন, যে আপনি পরীক্ষা দিয়ে দিয়ে চেক করেন, বা পড়াশোনা করে করে আপনার আস্তে আস্তে আপনার গ্রোথটাকে বাড়ান, যে আপনার প্রিপারেশনের লাইনে কোন কমতি আছে না আছে, এই জিনিসগুলো। যারা সফল তাদের সাথে চলাফেরা করেন, যারা সফলতা হয়েছে চাকরি বাকরির লাইনে, যেহেতু আমরা এখানে চাকরির কথা বলতেছি, তাদের সাথে অন্তত পরামর্শ নেওয়া, কথা বলা ট্রাই করেন। যারা ফেলিওর হয়ে গেছে, তারা আপনাকে হতাশ করবে। অর্থাৎ অনেকেই আছে যে তো চাকরি হবে না, বা নেগেটিভ ফিলিংস নিজেকে থেকে বিরত রাখেন। আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমার কি চাকরি হবে? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা আমাদের এখানে 2 জন আছে, চাকরি করতেছে অলরেডি আমাদের সাথে, আমাদের ব্যাচে। তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করছি, চাকরি হবে না, বিষয়টা এমন না। আবার আমার খারাপ সিজিপিএ আছে, এরকমও না। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সিজিপিএটা বলা থাকে, ওটা হইলে এনাফ। রিটেনে ভালো করবেন, ভাইভাতে ভালো করবেন, রিজিকে থাকলে আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ আপনার এনভায়রনমেন্টটা বাড়ান, পড়াশোনার পরিবেশ, টেবিল চেয়ার এগুলো গুছান, খাতা কলম রেডি করেন, প্রতিদিন নোট তৈরি করেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আমি তো বেশিরভাগই টিউটোরিয়াল দেখে চাকরি প্রস্তুতি নিছি। তো দেখবেন যে বাংলা টিউটোরিয়াল আছে, ইংরেজি টিউটোরিয়াল আছে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। টিউটোরিয়াল দেখেন, নোট করেন, রেগুলার চাকরির পরীক্ষা দেন। চাকরির মানে ধরেন একটা পোস্ট অ্যাপ্লাই করতে থাকেন, জাস্ট এটা মনে রাখেন যে আমার অ্যাপ্লাই করে অন্তত অভিজ্ঞতাটা হোক।
প্রশ্ন কি আসলো লিখে নিয়ে আসেন, বাসায় দেখেন কোনগুলো পারলাম না, এগুলো আবার প্র্যাকটিস করেন আস্তে আস্তে। নিজের দেখবেন যে নিজে আস্তে আস্তে মনে করেন যে অভিজ্ঞতা লাভ করছেন, এক পর্যায়ে দেখবেন আস্তে আস্তে আপনার রিটেনে হয়ে গেছে, আপনার আস্তে আস্তে ইনশাল্লাহ ভাইভাতেও হয়ে যাবে। আমার এরকম হয়েছে, শুরুর দিকে টিকতাম না, পরে টিকতেছি, ভাই হইতো না, এবার ভাইবা দিচ্ছি, চাকরি হইতে হইতে আবার এমন দেখি যে ভাই দিতে যায়নি। এরকম হয়েছে সবার ক্ষেত্রে, আমাদের এখানে চারজন যারা আছে তাদের বেশিরভাগই অভিজ্ঞতাটা এমন। এজন্য আমার এইটাই ওভারঅল পরামর্শ আপনাদের জন্য। আর আমি আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পাইলার ডিজাইন, তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর, কম্পিউটার ফান্ডামেন্টাল, কম্পিউটার আর্কিটেকচার, এই টাইপের যে সাবজেক্ট গুলো আছে এগুলো আমি আপনাদেরকে নিব, আপনাদের সাথে থাকবো। তো আশা করি আমাদের সকলের জার্নিটা ভালো হবে আমাদের সাথে। আর আমরা আপনাদের চাকরি হওয়ার আগ পর্যন্ত আছি আপনাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ইনবক্সে বা গ্রুপে আপনারা প্রশ্ন করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ যারা ভর্তি হবেন আমরা তাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড দিচ্ছি, তারা আমাদেরকে ওখানে প্রশ্ন করবেন। আশা করি আমরা সর্বাত্মক চেষ্টা করব। এখানে যে দেখতেছেন যে জব সার্কুলার নামে একটা মেনু আছে ওয়েবসাইটে, প্রেজেন্টেশনে পিয়াল দিয়ে দিছে। এই জব সার্কুলারে আপনারা রেগুলারলি এই জব সার্কুলারটা চেক করবেন। আমরা সার্কুলার হওয়ার সাথে সাথে এখানে আমরা আপলোড দিয়ে দিই জব সার্কুলার, ঠিক আছে? এরপরে হচ্ছে হ্যাঁ, এই যে জব সার্কুলার, এখানে দেখবেন যে আমরা রেগুলারলি, আমাদের দেরি হয় না, অর্থাৎ যেদিনই সার্কুলার দেয় ওই দিনই আমরা আপলোড দিয়ে দিই। শুধুমাত্র সিএসসি আইটি রিলেটেড যত জবের আছে সব। এজন্য আগে আসলে আমরা অনেক সময় খুঁজতাম কোথায় সার্কুলার। আমরা যত নন ক্যাডার, ক্যাডার বা স্বায়ত্তশাসিত নবম গ্রেড, দশম গ্রেডের আমাদের আইটির ভাইদের সুবিধার জন্য এখানে আমরা সার্কুলার দিয়ে রাখি। আর এখানে নোটিশে আপনারা বিভিন্ন ধরনের যে বিজ্ঞপ্তিগুলো দেয় এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংকে আপনারা হচ্ছে, আমি আসলে দিয়ে থাকি যে ধরেন রিসেন্টলি কোনো প্রশ্ন পরীক্ষা হলো, তার উত্তরপত্র এখানে আমি সলভ করে এখানে দিয়ে দিই। সেক্ষেত্রে আপনারা এটা এখানে গেলে পাবেন। আর আর এমএসসি অ্যাডমিশনে এখানে একটা পেজ আমি তৈরি করছি। এই পেজটাতে শুধুমাত্র এমএসসি অ্যাডমিশনের ইনফরমেশন গুলো দেওয়া আছে, আর 2024 সালে যে প্রশ্নটা আসছে এটা দেওয়া আছে। আর কোর্স, এই মেনুতে আমাদের যত ধরনের কোর্স আছে এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস বলা আছে। তবে আমাদের এই ওয়েবসাইটটা আমরা রেগুলারলি আপডেট করি। আমি এখানে টেকনিক্যাল কাজ করি, আমার সাথে আরো দুইজন আছে। তো এখানে আমরা রেগুলারলি যত ধরনের ফিচার তৈরি করা দরকার আস্তে আস্তে আমরা করার চেষ্টা করি। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন বা আমাদের ওয়েবসাইট রেগুলারলি আপনারা দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা আসলে, আমি আসলে শুরুতে যখন শুরু করি তখন আমি কোনো বাণিজ্যিক কোন মন মাইন্ড নিয়ে শুরু করি নাই, আমি শুধুমাত্র একটা ফিলিংস থেকে, যে আমি যেই কষ্টটা পাইছি যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা রিসোর্স, গোছানো রিসোর্স এগুলো পাইনি, বা বইটা এরকম ছিল না। তো সেক্ষেত্রেই আমার গ্রুপ তৈরি করা, এরপর ওয়েবসাইট, এরপর ফেসবুক পেজ। তো আমার কাছে অনেক মানুষ প্রতিনিয়ত ইনবক্স করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়, আমি যথাসাধ্য চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার এখানে অনেকে আছেন যারা আমার রিপ্লাই পাইছেন বা পরামর্শ পাইছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি এই কোর্সটা আপনাদের সকলের জন্য ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই কিছু কোশ্চেন আসছে আপনার জন্য স্পেসিফিক্যালি। আপনার কথার মধ্যে আর কি কোশ্চেনটা ছিল যে ভাই এখানে প্রফিট শেয়ার কেমন, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আপনি যখন কথা বলছেন তখন বলছে। আচ্ছা, আমাদের এই যে এখানে প্রফিট, আচ্ছা, শুধুমাত্র সুন্দরবনে না, সব জায়গাতে এই নিয়মটা আছে। তো প্রফিট শেয়ারের অ্যামাউন্টটা না বলি, কারণ এটা প্রতিষ্ঠান ওয়াইজ ভ্যারি করে, তবে আছে। তবে মানে এখানে থাকার একটা কারণ হচ্ছে যে ধরেন আমরা নবম গ্রেডে, আমি একটু চিন্তা করি আপনাদের একটু শেয়ার করি, একটা ক্যালকুলেশন দিই। পাওয়ার বাদে, পাওয়ারে তো অনেক বেতন, ওই যে তানিম আহমেদ ও আছে, ও তো অনেক বেতন পেয়ে যাবে আস্তে আস্তে 2 বছর হয়ে গেলে। যেমন পাওয়ার সেক্টরে আপনার 52 দিয়ে, 51 বা 50 দিয়ে শুরু, আর 64 সম্ভবত না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যখন স্থায়ী হবে বেসিক হ্যাঁ ওটা দিয়ে মানে শুরু হবে। টোটাল মিলে হচ্ছে 6 ডিজিট।
হ্যাঁ হ্যাঁ, মানে এটাই বেসিক 64, এটা হলো বেসিক, আর হ্যাঁ, পাওয়ার সেক্টরে 52। আর আমরা যারা 62। সরকার, আর আমরা যারা হলো সরকারি চাকরি করি, মানে সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত, এদের হলো 22,000 স্কেল। তো এটা হচ্ছে অনেক কম আসলে। কিন্তু এই যে আড়াই গুণ। হ্যাঁ, এখানে আসলে থাকার একটা কারণ, না এটা হচ্ছে আবার এই যে টেলিকমিউনিকেশন কিছু আছে স্বায়ত্তশাসিত, যেমন হুম। বিসিএসসিএল, তারপরে হচ্ছে ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড। হ্যাঁ, তারপরে টেলিটকে হয়তো 25,000 স্কেল দিয়ে শুরু, বিটিসিএল এ একটু বেশি, 25,000 মানে 30,000 এরকম। তো এরপরে সর্বোপরি 22,000 স্কেলে আমি এখানে টিকে আছি এই কারণে যে আমাদের এখানে শীতকালের, গ্রীষ্মকালের, তারপরে হচ্ছে এই যে বললাম একজন প্রশ্ন করছেন প্রফিট বোনাস নিয়ে প্রশ্ন করছেন, তারপরে হচ্ছে আরো কিছু আহ, বোনাস টোনাস থাকে। তো এই কারণে আসলে সব মিলায় এই তো বললাম যে মিডিয়াম লেভেলের, এজন্য চলতেছি আলহামদুলিল্লাহ। আর প্রফিট বোনাস, এই তো বললাম প্রফিট বোনাসের কথা। এরপরের প্রশ্ন বলেন। আরেকটা কোশ্চেন আসছিল তানিমের কাছে যে আহ, যেহেতু সুইচ করছে ওজোবাডিগো থেকে নিউক্লিয়ারে কেন গেছে, ওর উত্তর অলরেডি ও দিছে অবশ্য। সেটা হচ্ছে ওর বাসা কুষ্টিয়াতে, এবং রূপপুর এটাও হচ্ছে কুষ্টিয়াতেই। এবং হচ্ছে স্যালারি একটা বিষয় আছে। আপনারা যারা জানেন যে 2 বছর হচ্ছে প্রভিশন পিরিয়ড থাকে, তখন স্যালারি কিছুটা কম থাকলেও 2 বছর পর যখন পার্মানেন্ট হয়ে যায় তখন এটা একটা বিশাল বড় চেঞ্জ থাকে। মানে পাওয়ার সেক্টরে অর্থাৎ বিদ্যুৎ সেক্টরে তো এমনি স্যালারি ভালো, আর রূপপুরে আরো বেশি ভালো আর কি, এই 2 বছর পরে গিয়ে। তো এই বিষয়গুলো আসছিল, আর বাগিক আছে এবং অন্যান্য আরো কিছু রিজন ছিল। সব মিলায় ওইটাই বেশি বেটার মনে হয়েছে। হ্যাঁ, রূপপুরে আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফার নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আহ, বিদ্যুতের মধ্যে কিন্তু 3টা ভাগ আছে। কেউ হচ্ছে শুধুমাত্র ট্রান্সমিশন করে, যেমন পিজিসিবি, ওরাই একমাত্র প্রতিষ্ঠান। আর 2টা ভাগ হচ্ছে, একটা সেক্টর যারা শুধু উৎপাদন করে, আর একটা সেক্টর হচ্ছে শুধুমাত্র বিতরণ করে। আমরা যেমন বিতরণ সেক্টর, এনডব্লিউপিজিসিএল হচ্ছে উৎপাদন সেক্টর, রূপপুর একটা উৎপাদন সেক্টর। আহ যাই হোক, ওভারঅল অনেক অর্গানোগ্রামের বিষয় আছে, প্রমোশনের ইস্যু আছে, সব মিলায়ে বেটার। তবে সামারি করি, ঠিক আছে, মানে বেশিরভাগ মানুষ ওই আপনার হোম লোকেশন মানে বাড়ির কাছাকাছি দেখে, প্রমোশন দেখে, অথবা স্যালারি স্ট্রাকচার দেখে। আর একটা হলো যে ধরেন আহ, বেশিরভাগ যারা বিসিএস বা এরকম পছন্দ করে তারা বেশিরভাগ এটা দেখে যে ধরেন, এমন বলবো না যে এখানে খুবই টাকা পয়সা কম। বিসিএস ক্যাডারদের ক্ষেত্রে আপনার একটা সামাজিক ভ্যালু আছে, এবং গেজেটেড অফিসার। আর একটা হচ্ছে সরকারি চাকরিতে আপনার অনেক ট্রেনিং আছে, বিদেশে ট্রেনিং পাওয়া যাবে, দেশে অনেক ট্রেনিং আছে। আপনাকে একটা আমলা তৈরি করার জন্য যেগুলো সরকার করবে এগুলো সবই করবে, অর্থাৎ এখানে ট্রেনিং আছে। এবং আপনি যখন বিশেষ করে আমি অ্যাডমিন ক্যাডারদের ক্ষেত্রে যদি বলি, যে অ্যাডমিনের ক্ষেত্রে আপনার আহ, যদি আপনি অন্তত উপসচিব গ্রেড 5 পর্যন্ত হইতে পারে, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর হয়ে যেতে পারবে। অর্থাৎ আমাদের যেরকম সুন্দরবন বা ওই যে অজুবাটিকো, এনপিসিবিএল যাই বলেন, সবারই কিন্তু পরিচালনা পর্ষদ আছে। পরিচালনা পর্ষদের কিন্তু ওই মিনিস্ট্রির অর্থ অথবা অন্যান্য যে কোনো জায়গা থেকে আসতে পারে উপসচিব, নর্মাল গ্রেড 5 যারা, এনারা ডিরেক্টর হইতে পারে। আর যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এনারা তো থাকেই, কিন্তু অ্যাটলিস্ট উপসচিব লেভেলে গেলে আপনি ডিরেক্টর। এবং এক একটা মিটিং এ কিন্তু অনেক একটা সম্মানই থাকে, বিভিন্ন মিটিং এ গেলেই সম্মানই থাকে, ট্রেনিং এ গেলেই সম্মানই থাকে। বা অনেকেই আছে যে রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন জায়গায় যায়, সেক্ষেত্রে সে ট্রেনিংও নিতে পারে। তো আর একটা হচ্ছে যে যখন আপনি উপজেলা লেভেল, জেলা লেভেলে যাবেন, তো এই যে বাসা বাসা ফ্যাসিলিটিস তো আছে। অর্থাৎ চাকরি প্রিপারেশন যদিও অনেক লেংদি, কিন্তু অ্যাডমিনের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো থাকবে। আর পুলিশের ক্ষেত্রে তো এটা আপনারা জানেন, এটা আসলে আমি বলবো না, যেহেতু আমি বিশেষ ক্যাডার না, আমি অত বেশি ভাঙবো না আপনাদের সামনে কোনো কিছুই। এক একটা ক্যাডারের দায়িত্ব এক এক রকম, তার মানে রিস্ক বা এই বিষয়গুলো এক রকম, যে যেভাবে দেখে। কেউ কেউ পুলিশের চাকরিকে মানে খারাপ ভাবে দেখে, পরিশ্রম বেশি, বাইরে থাকতে হয়, ফ্যামিলিতে সময় দেয় না। কিন্তু কেউ এটাকে জীবনের গোল মনে করে। হ্যাঁ, এটা হলো দুই ভাবে চিন্তা করা যায়। অ্যাডমিনের চাকরি তো কিন্তু অনেক ব্যস্ততার। তো অনেকে এই ব্যস্ততাকে অনেকে দেখে না, এই কারণে সবাই বিসিএস অ্যাডমিন হতে চায়। কেউ চায় কি যে আমি বিসিএস অ্যাডমিন ক্যাডার হব, আমি সচিব হব, বা আমি দেশের একটা দায়িত্বে যাব।
এভাবে দেখে। হ্যাঁ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইভাবে মানুষ চিন্তা করে। যে যেটার দিকে ফোকাস দেয় সে সেটাই হওয়ার চেষ্টা করে। এটা কোনো কিছু খারাপ না বা কোনো কিছু বেশি ভালোও না। এই জন্য যে যেটা ভালো লাগে সে সেটাই করতে চায়, করতেছে। বা একটা তো কোশ্চেন আসছে যে রিটেন পার্টের মানদণ্ডটা কেমন থাকে, মার্কস কেমন থাকে? আচ্ছা, এখন আমি আপনাকে ক্লিয়ার করে দিই। আহ, এই রিটেন পার্টস এর মার্কস এখন প্রথম হচ্ছে যে এক্সাম টেকার। আমি এক্সাম টেকারের আলোচনা করতেছি যে এক্সাম টেকার কে, আর একটা হচ্ছে নিজেরা নিজেরা নেয়। এরকম দেখবেন যে বুয়েট নিবে না বা আইবিএ নিবে না বা এমআইএসটি নিবে না, বা আদার্স এই যে বিআইএম সিটিআই সব নিবে না। নর্মালি ধরেন আমার কিছুদিন কিছুদিন বলতে এই 2023 সালে এক্সাম হয়েছে ডিটিসিএ, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। এরা কিন্তু কোনো কোনো এক্সাম টিকার দিয়ে পরীক্ষা নেয়নি, এরা হলো নিজেরা নিজেদের অ্যারেঞ্জমেন্টে পরীক্ষা নিচ্ছে। হয়তোবা অন্য কোনো টিচারকে দিয়ে প্রশ্ন করা হয়েছে বা নিজেরা করছে বা একটু কমিটি ছিল। এক্ষেত্রে কি হয় যে ওই টিচার বা যারা থাকে ওইখানেই ডিসিশন নেয় যে নন টেকনিক্যাল কত থাকবে আর টেকনিক্যাল কত থাকবে। এই জিনিসটা কিন্তু ভ্যারিয়েশন আছে। যারা নিজেরা নেয়, নিজেদের অ্যারেঞ্জমেন্টে নেয়, যেমন ইজিসিপিতে একটা পরীক্ষা হলো। তো তারা হলো, যদিও এটা মানে একটু বিতর্কিত ছিল, কারণ এই যে আপনারা অনেক পত্রপত্রিকায় দেখছেন। তো ইজিসিবিতে হচ্ছে প্রথমে হলো এমসিকিউ নিল, সেটা হচ্ছে 80 মার্কের। তো ওরা হলো এমসিকিউ নিছে 80 মার্কের, এটা ছিল। এরপরে হচ্ছে ওরা রিটেন নিছে ওদের অফিসে বা অথবা ওদের তত্ত্বাবধানে। তো ওইখানেও প্রায় মানে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল মিলিয়ে একটা অ্যামাউন্ট ছিল 100 মার্কের। এরপর ওইখান থেকে ধরেন ভাইবা নিছে। এখন আমি যদি প্যাটার্ন বেজ আসি, তাহলে বুয়েট প্যাটার্নে পাওয়ার সেক্টরের ক্ষেত্রে 60 হলো নন টেকনিক্যাল থাকে ওদের। সব বেশিরভাগের পাওয়ার সেক্টরে ওদের একটা ইয়ে ভাগ করা থাকে যে 60 মার্কের হচ্ছে নন টেকনিক্যাল এবং 40 মার্কের ডিপার্টমেন্টাল বা টেকনিক্যাল। তো 60 মার্কের মধ্যে আপনার মানে 20 মার্ক হচ্ছে অ্যানালিটিক্যাল, আর 20 মার্ক হলো জিকে। জিকে মানে এখানে সাধারণ জ্ঞানও থাকতে পারে, সাধারণ জ্ঞান অথবা সায়েন্স আইসিটি রিলেটেড কোনো দু একটা প্রশ্ন আমি দেখছি এর আগে থাকে। তো এটা হলো সাধারণ জ্ঞান, তাহলে 20 20 40। ঠিক আছে, এরপরে হচ্ছে বাংলা ইংরেজি আর হলো পাওয়ার সেক্টর, এই সব মিলে থাকে হলো 20, তাহলে হলো 40। তো এই হলো 60 মার্ক হলো নন টেকনিক্যাল আর 40 মার্ক হলো ডিপার্টমেন্টাল। এখন পাওয়ার সেক্টরের টেকনিক্যাল কোশ্চেন কোথার থেকে আসে? এগুলো হচ্ছে যে ধরেন আমরা যে সাবজেক্ট গুলো পড়াবো সেখান থেকে সবই আসে। ধরেন মানে সব চ্যাপ্টার থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে না, কিন্তু দেখবেন যে রেগুলার পরীক্ষা দিতে দিতে আপনি বুঝতে পারবেন যে ধরেন কালকের পরীক্ষায় একটা চ্যাপ্টার থেকে আসছে, পরশুদিনের পরীক্ষায় অন্য একটা চ্যাপ্টার থেকে আসছে। কিন্তু রেগুলারলি বেশি থেকে বেশি প্রশ্ন আসে নেটওয়ার্কিং, ডাটাবেজ, অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামিং। ঠিক আছে, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আর বিভিন্ন জায়গা থেকে যেমন ধরেন যে হার্ডওয়্যার রিলেটেড যেগুলো আছে এগুলো এগুলো থেকে মাঝে মধ্যে আসে। কম্পাইলার ডিজাইন, থিওরি অফ কম্পিউটেশন, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে কম কম আসে। আর বেশিরভাগই ডাটাবেজ, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম এগুলো আর প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কারণ এগুলো থেকে আপনার হচ্ছে কনসেপচুয়াল বা একটা সিএসই আইটির বেসিকটা কেমন এগুলো তারা যাচাই করতে চায় এসকিউএল কোয়েরি দিয়ে, প্রোগ্রামিং দিয়ে, ডাটা স্ট্রাকচার দিয়ে, অপারেটিং সিস্টেম বলেন বা নেটওয়ার্কিং দিয়ে। বেশিরভাগ দেখবেন যে আপনি যারা কোনো এক্সাম টেকার নাই তারাও কিন্তু বেশিরভাগই এই যে প্রোগ্রামিং হয়, ডাটা স্ট্রাকচার না হলে ডাটাবেজ, নেটওয়ার্কিং দিয়ে প্রশ্ন দিয়ে সারাই দেয়। তো এগুলো হচ্ছে মেইন হচ্ছে টপিক। আর আর গ্যাস সেক্টরে হলো আলাদা, মানে এর আগে তো একটা সিস্টেম ছিল, এখন যেহেতু কেন্দ্রীয় ভাবে নিয়োগ হয়েছে আপনারা অলরেডি দেখছেন যে নতুন ভাবে যে নিয়োগ নীতিমালা আছে এখানে 60 মার্কের নন টেকনিক্যাল, এখানে কিন্তু প্রশ্ন কয়টা নন টেকনিক্যাল এটা বলা নাই, বলা আছে যে 60 মার্ক, 15 15 15 15। ঠিক আছে, তো বুয়েট যেটা করছিল 40টা কোশ্চেন দিয়েছিল 1.5 মার্ক করে। ঠিক আছে, আর হলো 40 মার্কে হচ্ছে ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল। এরপরে আদার্স স্বায়ত্তশাসিত যেগুলো হচ্ছে যে পাওয়ার গ্যাস বাদে কিন্তু বুয়েট পরীক্ষা নেয়
সেগুলোতেও এরকম ভ্যারিয়েশন দেখা যায়, কখনো 50-50 হয়, কখনো হলো 40 মার্কেট থাকে নন ডিপার্টমেন্টাল, 60 মার্কেট থাকে ডিপার্টমেন্টাল, এমনও হয়। ঠিক আছে, তবে ধরে নেবেন ওভারঅল যে এরকমই থাকতে পারে। অনেক সময় অনেকে কি 20 মার্ক নন টেকনিক্যাল করে, আর 60 মার্ক ডিপার্টমেন্টাল করে, 80 মার্কের রিটেন পরীক্ষা নেয়, এমনও হয়েছে। আবার কেউ 200 মার্কের পরীক্ষাও নেয়, 120 মার্কের ডিপার্টমেন্টাল দেয় আর 80 মার্কের নন ডিপার্টমেন্টাল দেয়। আমি বুয়েটে 2-3টা পরীক্ষা এরকম প্রশ্ন দেখছি। এখন আসেন বিপিএসসি, বিপিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে যে পরীক্ষাগুলো হয়, এগুলোতে হচ্ছে 120 মার্কের থাকে হলো টেকনিক্যাল, আর 120 মার্কের থাকে হলো নন টেকনিক্যাল, আর 80 মার্কের থাকে হচ্ছে ডিপার্টমেন্টাল। 80 মার্কেরও কিন্তু আমি যে সাবজেক্ট গুলো বললাম আগে, এইগুলো থেকেই প্রশ্ন হয়। আর নন ডিপার্টমেন্টাল ওদের হচ্ছে প্রিলি সিস্টেম হচ্ছে একরকম, 100 মার্কের প্রিলি হবে, এরপরে 20, 20, 20, 20, 20। এখন 20-20 বলতে গেলে 20 মার্কের থাকবে হচ্ছে যে ধরেন যে বাংলা, ইংরেজি হলো 20-এ, সাধারণ জ্ঞান হলো 20-এ, তাহলে 60। আর 40 মার্কের হলো এমসিকিউ। এরপরে যদি রিটেন থাকে তাহলে 120 মার্কের মধ্যে 40, 40, 40, বাংলাতে 40, ইংরেজিতে 40, আর 40 হলো সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, আর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো অন্তর্ভুক্ত। তো এই মোট মিলে হচ্ছে 120 আর 80, টোটাল 200 মার্কের রিটেন পরীক্ষা হয়। এখানে একটা অ্যাটলিস্ট পাস মার্ক থাকে, সম্ভবত 45% নম্বর পাওয়া লাগে, তাহলে পাস করা যাবে। তো এ গেল হচ্ছে বিপিএসসি প্যাটার্ন। এরপরে হচ্ছে যে আপনার আইবিএ, এমআইএসটি, আইবিএ, এমআইএসটি, তারপরে হচ্ছে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, ডুয়েট আছে। ডুয়েটে অনেকে পরীক্ষা নেয়, যে কুয়েটে ওজোবাডিগর পরীক্ষা কিন্তু কুয়েট নেয়, যেহেতু খুলনাতে এই প্রতিষ্ঠানটা। আর রুয়েট, রুয়েট সিএসসি প্রশ্ন এখনো করে নাই, কারণ রুয়েট হচ্ছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, এর আগে সার্কুলার ছিল, ওইখানে রুয়েট পরীক্ষা নিয়েছিল নেস্কোর। এরপরে হচ্ছে যে বিআইএ, বিএম নামে একটা প্রতিষ্ঠান আছে ব্যাংক ম্যানেজমেন্ট, ওরা হচ্ছে ব্যাংকের পরীক্ষা নেয়, সিটিআইও ব্যাংকের পরীক্ষা নেয়। এগুলো হচ্ছে আইবিএ, এমআইএসটি। আইবি হচ্ছে যে আপনার, আমি যেগুলো বললাম বুয়েট বা পিএসসি, সব জায়গায় কিন্তু নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল 60-40, কখনো 60-40 মার্কেরই থাকে, কখনো 40-60, অর্থাৎ ডিপার্টমেন্টাল নন টেকনিক্যাল এরকম আহ, আগ পিস করে থাকে, কখনো কম কখনো বেশি এরকম ভাবে থাকে। জিপিআর ক্ষেত্রে কেউ হচ্ছে যে এমসিকিউ আকারে নন টেকনিক্যাল দেয়, কেউ হচ্ছে এক কথায় লেখার মতো অবস্থা, যেমন ধরেন বাংলাদেশের রাজধানীর নাম কি, আপনাকে লিখে আসতে হবে, কোনো অপশন নাই। আবার কেউ হচ্ছে অপশন সহ দেয়, অপশন সহ প্রশ্ন করে। এমআইএসটি প্রশ্ন করলে হচ্ছে ওরা বুয়েট প্যাটার্নেই, আমি 2টা পরীক্ষা দেখছি, আমি 2টা পরীক্ষায় দেওয়া হয়েছে, ওইটা হলো ওরা বুয়েট প্যাটার্নে যেরকম এমসিকিউ ছিল প্লাস টেকনিক্যালও ছিল, এরকমও পাওয়ার সেক্টর যেহেতু করছিল। এরপর হচ্ছে বিআইএম, বিএম প্যাটার্নে এরকম ইংরেজি কি বলে নন টেকনিক্যাল থাকে, আপনারা দেখছেন প্রশ্ন যে এমসিকিউ গুলা ডিপার্টমেন্টাল বেশিরভাগ থাকে, অল্প নন ডিপার্টমেন্টাল থাকে। আর রিটেনের ক্ষেত্রে আপনার এই যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশন থাকে, বাংলাতে কিছু রচনা লিখতে দেয়, ইংলিশে কিছু মানে এসে টাইপের কিছু, বা ফ্রি হ্যান্ড রাইটিং যেগুলো ফোকাস রাইটিং অনেক সময় আমরা বলি, এগুলো থাকে। এর সাথে সাথে ডিপার্টমেন্টাল প্রশ্নগুলো, এটার হচ্ছে মার্কসটা বেশি থাকে, বা এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, পোস্টগুলো অনেক বেশি থাকে, অ্যাপ্লিকেশন বেশি হয়, সেক্ষেত্রে এখানে একটা স্ট্যান্ডার্ড মান ফলো করা হয়। সিটিআই প্যাটার্নও এরকম। ডিপিআই তেও আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো, কারণ আপনারা অনেক সময় ডিপিআই হচ্ছে এনডাব্লিউপিসিএল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরে সার্কুলার দিছে। তো তো আসলে আমি একটু অভয় দিই আপনাদেরকে যে নন টেকনিক্যাল প্রশ্ন কভার করা, পড়া যে কঠিন তা না। আপনি রেগুলারলি একটা মেনটেন করেন, দেখবেন যে প্রিপারেশন নেওয়ার মতো অবস্থা চলে আসলে আপনারা দেখবেন যে সহজ হয়ে গেছে। আপনি বাজারের যেটা ভালো লাগে, যে বইটা দেখে আপনার কাছে মনে হয় যে ভালো, আপনার যদি সাইড থাকে যে আপনি বিশেষ দিবেন না, তাহলে আপনার নন টেকনিক্যাল প্রশ্ন মানে প্রস্তুতি নেওয়া খুবই সহজ। শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন,
তাহলে আশা করি হয়ে যাবে। আর যদি আপনার বিসিএস টার্গেট থাকে তাহলে ভাই সবই পড়েন, যেগুলো মানে বিসিএস টাইপের পড়া উচিত। আর যদি আপনার না ইচ্ছা থাকে তাহলে আপনি বিগত বিসিএস, নন ক্যাডার, ক্যাডার যত ধরনের প্রিভিয়াস প্রশ্ন দেখবেন যে চাকরির বাজারে যত বই আছে এগুলো তো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থাকে। আর ওগুলো আসলে আপনি যদি আত্মস্থ করতে পারেন তা পরীক্ষায় কমন পাবেন, এটা আশা করা যায় আপনি পাবেন। নন টেকনিক্যাল এত কঠিন না, কিন্তু পড়ার বিষয়, মনে রাখার বিষয়। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই সাম্প্রতিক বিষয় আপনার মনে রাখতে হবে বা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলো বিষয় না। আপনার প্র্যাকটিস করলেই হবে। এরপরে আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমার একটু বললে ভালো হতো, আমাদের সাড়ে আচ্ছা, 10টা বেজে গেছে। এরপরে কোশ্চেন আসছে যে পাওয়ার সেক্টর কি ঢাকা কেন্দ্রিক কিনা। এটা অ্যান্সার হচ্ছে এরকম যে এটা আসলে ঢাকা কেন্দ্রিক এমন ভাবে না বলে হেড অফিস কেন্দ্রিক বলাটাই বেটার। বেশিরভাগ অফিসের মানে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই হেড অফিস যেখানে, আইটিটা নর্মালি ওইখানেই থাকে। আর এর বাইরে যেটা আছে ব্যাংক সেক্টর, এগুলো একটু একটু দেখা যায় যে এরা ব্রাঞ্চ লেভেলেও আইটির পার্সনদেরকে পাঠায়। আর আমাদের পাওয়ার সেক্টরের ক্ষেত্রে আইটির মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পোস্টটা, এদেরকে হেড অফিসে রাখে, সাব অ্যাসিস্ট্যান্টদেরকে হয়তো কিছু কিছু ব্রাঞ্চ অফিসে পাঠায়। পরের কোশ্চেন আসছে যে পাওয়ার আচ্ছা, হ্যাঁ, পাওয়ার সেক্টরের ঢাকা কেন্দ্রিক জবের ক্ষেত্রে ডিপিডিসি আর ডেস্কো এর মধ্যে ফ্যাসিলিটি আর এনভায়রনমেন্টের দিক দিয়ে কোনটা ভালো, কোনটাকে প্রায়োরিটি হাই রাখা যায়, আসলে এগুলা আগে হচ্ছে জব এক জায়গায় হওয়ার পরে এগুলার চিন্তা করাই বেটার। আর সাপোজ আমার দুইটা জায়গায় হয়েছে, এখন আমি কোনটাতে যাব এই কম্পারিজনের সময় দুইটা জবে আছে পরিচিত এমন কাউকে যদি খুঁজে পাওয়া যায়, দুইজনের কাছ থেকে রিভিউ নিয়ে আহ, কোন কোন পয়েন্ট আসলো, এবং আপনার আগে থেকে প্রায়োরিটি সেট করতে হবে যে আমি কোন কোন পয়েন্ট গুলাকে গুরুত্ব দিব। সাপোজ এটার জব লোকেশন, স্যালারি, দেন দুইটা এই পয়েন্টগুলো রেসপেক্টে আপনি দুইটা জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, এরপরে কম্পেয়ার করবেন। সো মানে কারোর জন্য হচ্ছে মানে অজুবাডিকো ভালো, কারোর জন্য হচ্ছে নিউক্লিয়ার ভালো। হ্যাঁ, কেউ নিউক্লিয়ার ছেড়ে অজুবাডিকোতে আসবে, কেউ অজুবাডিকো ছেড়ে নিউক্লিয়ারে যাবে। তো সবটাই সবার জন্য ভালো। কেউ এরপরে কোশ্চেন নিচ্ছে, হচ্ছে বিলো আবার থ্রি। কেউ শোনো পিয়াল, আবার কেউ নিউক্লিয়াস এর বিসিএস এ যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। নিউক্লিয়াস ছেড়ে বিসিএস এ যাবে। মানে এখানে অজুবাডিকো ছেড়ে একজন বিআইডব্লিউটি তে চলে গেছে। এটা ঘটে, মানে ওখানে কিন্তু স্যালারি স্ট্রাকচার কম। যাই হোক, পরটা হচ্ছে বিলো থ্রি সিজিপিএ নিয়ে কি পাওয়ার সেক্টরে, আইটি সেক্টরে জব অপরচুনিটি কেমন, মানে পোস্ট কি অনেক সীমিত কিনা ভাই? বিলো থ্রি আচ্ছা শোনো, সিজিপিএ যদি হয়। ওইখানে উল্লেখ করা থাকে যে চাকরিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার হলো বিলো থ্রি মানে যে তৃতীয় শ্রেণী, বিষয়টা এমন না। মানে 2 পয়েন্ট একটা গ্রেড আছে যে এটা দ্বিতীয় শ্রেণী বলা হয়, 2.5 এর উপরে সম্ভবত। ঠিক আছে, মানে তৃতীয় শ্রেণী আর সব সম্ভবত। জবে তো ওইটা উল্লেখ থাকেও না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার হচ্ছে শিক্ষাক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না। আপনারা ধরেন গ্রাজুয়েট করছেন, তো সিজিপিএ 2 পয়েন্ট বিলো, মনে করেন যে 2.5 এর নিচে, তখন হয়তো বা আপনি অ্যাকসেপ্টেবল নাও হইতে পারেন, অনেক ক্ষেত্রে বলা থাকে। আর যদি বলা না থাকে তো আপনার যেটাই সিজিপিএ আছে এটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, যদি বলা না থাকে। আর যদি ধরেন এই যে অনেক সময় বলা থাকে যে সিজিপিএ কমপক্ষে 3.00 থাকা লাগবে, সেক্ষেত্রে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি ফার্স্ট বলা ক্লাস না থাকে, সম্ভবত থ্রির উপর থেকে, 3 থেকে 4 পর্যন্ত। হ্যাঁ 3 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আর সেকেন্ড আমি ক্লাস হচ্ছে যতটুকু টু জানি যে ফাইভ টু পয়েন্ট থেকে ফাইভ নাইন এর ওপর থেকে হচ্ছে এরপরে দ্বিতীয় শ্রেণী, আর তৃতীয় শ্রেণী হচ্ছে এর নিচে। আর আচ্ছা, ভাইয়া পাওয়ার সেক্টরের সার্কুলার কি রেগুলার থাকে? এই পাওয়ার সেক্টরের লোকজনই বলো। সার্কুলার তো চলতেই থাকবে। আচ্ছা, এবার হচ্ছে যারা SWE থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝাইছে, অনেক সময় দেখা যায় জব সার্কুলার গুলাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা থাকে না, সিএসসি আইটি এগুলো দিয়েই থাকে। তো তখন সাবজেক্ট সিলেকশনে কি করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা? সাবজেক্ট সিলেকশনে মানে কোথায় সাবজেক্ট সিলেকশন করতে চান আপনি? এই জিনিসটা ক্লিয়ার না। মানে আলটিমেটলি হচ্ছে সবাই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক, আইটি ডিপার্টমেন্ট হোক, বা সিএসসি ডিপার্টমেন্ট হোক, অথবা কোনো কোনো জায়গায় ইসি ডিপার্টমেন্টটা কাইন্ড অফ সিএসসির মতো। তো এই সবগুলো মিলে মানে যেখানে সার্কুলার যেভাবে থাকে, কোশ্চেন আসলে একটা কমন প্যাটার্নের হয়।
বুয়েটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি ইলেকট্রিক্যালকে অ্যাপ্লাই করার সুযোগ দেয় কোনো কোনো পোস্টে, অথবা ইসি কে কোনো কোনো পোস্টে অ্যাপ্লাই করার সুযোগ দেয়, সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের কিছু কোশ্চেন আহ চলে আসে অনেক সময়। আর এমনিতে কমন ইয়াটাই থাকে, সবসময় কমন যে স্ট্রাকচারটা ওটাই থাকে। এরপরে কোশ্চেন হচ্ছে কোনো টপিক ধরে পড়তে গেলে ওই টপিকে সবই গুরুত্বপূর্ণ মনে হয়, ওইখান থেকে কোনটা পড়তে হবে কোনটা পড়ার প্রয়োজনীয়তা নেই ওইটা ঠিক করব কিভাবে। শুরুতে একবার মানে এই বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম যে মানে এটা ফিল্টার করাটা একটা ইম্পর্টেন্ট কাজ আমার কাছে মনে হয়েছে। আহ, কিছু কিছু সাবজেক্টই টোটালি আসলে এগুলা নাই, এটা যত আপনি কোশ্চেন দেখবেন যত পরীক্ষা দিবেন তত আপনার এই জিনিসগুলো এনরিচ হবে, যে কোনটা আপনার পড়ার দরকার আছে কোনটা পড়ার দরকার নেই। আরেকটা জিনিস দিয়ে বোঝা যায় সেটা হলো যে ওই এক্সাম সেন্টারে গিয়ে আহ, কোন কোশ্চেন গুলো আছে যেগুলো আসলে মানে অনেক ব্রড কোশ্চেন। তাও এখানে তো বুয়েট প্যাটার্ন বা হোক বা যেখানে হোক এটা একটা লিমিটেড ইয়ার মধ্যে মার্ক থাকবে, তো টাইমও লিমিটেড থাকবে, 1 ঘন্টা বড় জন্য। আর একাডেমিকের এক একটা পরীক্ষা থাকে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা করে। তো ওইখানকার কোশ্চেন আর এখানকার কোশ্চেন একটা পার্থক্য থাকে। তো এইভাবে বোঝা যায় যে এই যে টপিক্সটা আমি পড়তেছি এই টপিক্স থেকে যদি কোশ্চেন আসে সেই কোশ্চেনটা আসলে 5-10 মিনিটে অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন। সো এই জিনিসটা আসবে না। ঠিক আছে, আর যত আপনি এই পরীক্ষা দিতে থাকবেন প্রশ্ন দেখতে থাকবেন তত বুঝতে পারবেন ক্লিয়ারলি। আচ্ছা, পাওয়ার সেক্টরের স্যালারি যেহেতু বেশি সেই হিসাবে কাজের প্রেশার কি বেশি হয়ে থাকে কিনা, নাকি অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্ট জবের মতো? আম, এইটা হচ্ছে ভ্যারি করবে প্রতিষ্ঠানের উপর, কোনো কোনো জায়গায় বেশি কোনো কোনো জায়গায় কম। আর এখন আসলে কোনো জায়গায় আসলে প্রেশার কম না, সব জায়গায় কাইন্ড অফ সিমিলার টাইপের। তবে পাওয়ার সেক্টরের তুলনামূলকভাবে একটু ডিপেন্ডেন্স ইয়াটা বেশি থাকে ম্যাক্সিমাম টাইমেই। তবে খুব বেশি বলে মনে হয় না আমার কাছে। টেকনিক্যাল পার্ট প্লাস নন টেকনিক্যাল পার্ট কি আলাদা করে পাশ করতে হবে না, এটা অলরেডি উত্তর দিয়ে দিছে, আলাদা করে পাশ করতে হয় না, টোটাল মার্কের উপরই সব হিসাব নিকাশ হয়। নন টেকনিক্যাল স্টাডির জন্য কেমন প্রস্তুতি প্রিপারেশন লাগবে? আচ্ছা, নন টেকনিক্যালের জন্য আসলে কোন প্রতিষ্ঠান নিচ্ছে এর উপর ডিপেন্ড করে। বুয়েটের ক্ষেত্রে একরকম ওরা নেয়, ওরা খুব বেশি হার্ড কোশ্চেন করে না। মিনিস্ট্রি গুলো একটু হার্ড কোশ্চেন করে, ব্যাংক গুলো একটু হার্ড কোশ্চেন করে, অন্য প্রতিষ্ঠান গুলো একটু হয়তো গুরুত্ব বেশি দেয়। আইবিএ যেমন একটু গুরুত্ব বেশি দেয় জেনারেলের উপর। তো যেখানে যেমন গুরুত্ব দেয় ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে প্রিপারেশন নেওয়াটাই ভালো। সেক্ষেত্রে তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা যাইতে পারে যে কোন কোন রেঞ্জ থেকে তারা কোশ্চেন গুলা দেয়, কতটুকু ডিপের থেকে কোশ্চেন গুলা দেয়। সো ওইটার উপর ডিপেন্ড করে আসলে প্রস্তুতি নেওয়া ভালো। তবে আমি বুয়েটের হিসাব করে প্রিপারেশন নিছিলাম, বাংলা সেকেন্ড পেপারটা দেখছিলাম কিছুটা, ইংলিশ আর ম্যাথ মোটামুটি বেসিক ক্লিয়ার ছিল বলে গেলাম, তেমন কিছু দেখিনি। যাদের মনে হয় যে আমার একটু দুর্বলতা আছে তাহলে একটু দেখে নিবেন কোশ্চেন প্যাটার্ন আগের গুলা অ্যানালাইসিস করে। আচ্ছা ভাই, ব্যাংক বাদে আইটি পোস্ট কেমন থাকে বছরে? ব্যাংকে একটা হিউজ পোস্ট থাকে এটা সত্যি, আর এর বাইরে হচ্ছে কমনলি অন্যান্য প্রতিষ্ঠানেও মোটামুটি সার্কুলার থাকে, এবং দিন বাই দিন মানে ডে বাই ডে এটা বাড়তেছেই শুধু। যত পোস্ট ক্রিয়েট হচ্ছে তত মানে নতুন অর্গানোগ্রাম হচ্ছে, এবং আইসিটি কমার সুযোগ নেই, এটা বাড়তেই থাকবে। উপরে পোস্ট তৈরি হইতে থাকবে, নিচে পোস্ট বাড়তে থাকবে। তো সার্কুলার খারাপ আসে না, মোটামুটি ভালোই আসে। আমাদের ওজোবাটিকোতে 3 জনের সার্কুলার ছিল, পরবর্তীতে 6 জনকে নিচ্ছে। এটা এক মানে সময় এইটাই কমন, মানে পিয়ালের ব্যাংকের সাথে দুই অ্যাড তিনজন করতে নিত। চাই আমি। ওই হ্যাঁ, এখন কিন্তু সব জায়গায় আস্তে আস্তে অর্গানোগ্রাম রিভাইজ করা হচ্ছে। মানে আমাদের যারা ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে, এই যে এখন যেহেতু উপদেষ্টা মহোদয়রা আছে, সবাই কিন্তু অর্গানোগ্রাম রিভাইজ করা বা পদ সংখ্যা বাড়ানো বা খালি পদগুলো পূর্ণ করা, এগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে অর্ডার চলে আসছে। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা হ্যাঁ, করতেছে যে নতুন নতুন আমাদেরও রিক্রুটমেন্ট যেমন বাড়ানো। অগ্রগণ পাস হচ্ছে, প্রায় ডাবল ঠিক আছে। হয়ে যাচ্ছে পোস্ট। হ্যাঁ, যেমন আমাদের মানে সব হচ্ছে, মিলায়। আমরা হলো আর সিএসসি তে আগে আমার পদ ছিল আইসিটি তে একটাই। হ্যাঁ, হুম, এরপরে হচ্ছে উপর লেভেলে ম্যানেজার ছিল, ডেপুটি ম্যানেজার ছিল। কিন্তু এখন কি হয়েছে, আরো এই যে পেট্রো বাংলার সার্কুলারের মাধ্যমে আমাদের এখন দুইজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসবে, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসবে। আবার দেখা যাবে আমাদের এখন তো সেকশন মানে ডিপার্টমেন্ট করার জন্য খসড়া তৈরি করা হয়েছে। সামনে হয়তো এটা পাস হয়ে যাবে।
তখন আরো পদ অটোমেটিক হ্যাঁ, বাড়বে। আর একটা হচ্ছে ধরেন সময় যত যাইতে যাইতে থাকবে ডিভিশন হয়ে যাবে, ঠিক আছে এইভাবে। ব- আর আমাদের হচ্ছে 6 জনের পোস্ট, 3 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট আছে। নেক্সট অর্গানোগ্রামে প্রপোজাল হিসাবে হচ্ছে 24 জনের পোস্ট দিচ্ছে, মানে প্রায় অলমোস্ট 8 গুণ। এটা হয়তো পাস নাও হইতে পারে, কিন্তু একটা ভালো পার্সেন্টেজে পাস হবে এটা মোটামুটি শিওর। আচ্ছা, পাওয়ার সেক্টরের সার্কুলার কি রেগুলার থাকে কিনা? হ্যাঁ, রেগুলারই থাকে। ডিপিডিসি চলতেছে, না হলে ডেসকো, না হলে এনডব্লিউপিসিএল, কোনো না কোনোটা চলতেই থাকবে। সার্কুলার কখনো বন্ধ হবে না। কাটমার্ক কিরকম থাকে, পাশ করলেই কি চান্স হয়? কাটমার্কের বিষয়টা আসলে বিসিএস এর ক্ষেত্রে প্রযোজ্য। এই যে এগুলোতে পাস মার্ক বা ফেল মার্কের কোনো বিষয় নাই। উম, আপনাকে ধরেন হচ্ছে, এই যে মনে হয় অলরেডি রিপ্লাই দিচ্ছে, আপনার পোস্ট যদি ধরেন আহ 5টা পোস্ট হয়, তাহলে এই ক্ষেত্রে 4 জন থেকে 7 জন, অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠানে পার পোস্টের বিপরীতে 4 জনকে ভেবে ডাকে। এখন তার মানে 5টা পোস্ট হইলে 4 × 5 = 20 জন, 20 জনকে ভাইবা ডাকবে। এখন আপনার যত মার্ক আপনারা পাবেন, ধরেন 1,000 জন পরীক্ষা দিল, এই 1,000 জনের মধ্যে সর্বোচ্চ মার্কধারী 20 জন যারা আছে তাদেরকেই ভাইবা ডাকবে। এটা হচ্ছে রুলস। তো কোনো কোনোটায় 4 জনের জায়গায় পার পোস্টের বিপরীতে 7 জনও ডাকে অনেক সময়। তো সেক্ষেত্রে ভাইবা ক্যান্ডিডেট আর একটু বেশি হবে। তো এই টপ কতজন, তাদেরকে শুধু ডাকবে, বাকিদের ডাকবে না। এখানে কাটমার্কের কোনো বিষয় থাকে না। আচ্ছা, ব্যাংক বাদে কি বড় সার্কুলার হয়, মানে কি রকম মার্কস পাইতে হয়? 80%? না, ওই যে যেটা বললাম আর কি, অলরেডি অ্যান্সারটা একই, কোনো পার্থক্য নেই। আচ্ছা, মোটামুটি মনে হয় ম্যাক্সিমামেরই কোশ্চেন শেষ। আমাদের অনেকক্ষণ টাইমও হয়ে গেছে। আমরা একটু আমাদের কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের তার পেজে আমাদের ইনবক্স করবেন, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে নিব। আর হচ্ছে একটু কি আমরা কল করব কিনা, যে কে কে আছে আমাদের সাথে। মানিক ভাই, আমরা কি একটু জাস্ট নামগুলো একটু বলে যাবো যে কে কে আছে, তাদের কাছ থেকে একটা রিপ্লাই নিতাম যে আছে কিনা। আসলে সবাই যারা আছে তারা হয়তো জানে যে তারা এনরোল, তো তাদের কাছে কোনো প্রশ্ন, তারা কোনো প্রশ্ন করবে কিনা, স্পেশালি কোনো কিছু হ্যাঁ, জানার আছে আচ্ছা, কিনা এটা তারা। শোনা যেতে পারে। আচ্ছা, আপনারা যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল করছেন, তাদের সাইড থেকে যদি কারো কিছু কোশ্চেন বা কোনো ইয়া থাকে, আমি একটু শর্টে বলে দিই। আপনারা অলরেডি তো, আমরা শুরুতেই বলছি যে 45টারও বেশি ক্লাস থাকবে, 15টারও বেশি হচ্ছে এক্সাম থাকবে। আর রুটিনও অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। ওই রুটিন অনুযায়ী ক্লাসগুলো হওয়ার সম্ভাবনাই বেশি। সামান্য একটু স্লাইড এদিক সেদিক হলে এটা আপনার ওই কোর্সের যে ইনস্ট্রাক্টর, সে আপনাকে হচ্ছে আগে থেকে ইনফর্ম করবে যে আজকে ক্লাসটা আজকে না নিয়ে কালকে নিব। তো এই 3 মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ করার ইচ্ছা আছে। আর আমরা গত কোর্সেও একটা বড় পার্টিসিপেন্ট নিয়ে আমরা একটা কোর্স কমপ্লিট করছি অলরেডি, এবং সেখানে আমরা ফুললি চেষ্টা করছি যে যেভাবে আমরা প্ল্যান করছি ওইভাবে আমরা কোর্সটা শেষ করার চেষ্টা করছি। সামান্য একটু স্লাইড এদিক সেদিক হয়েছে, এবং অনেকের কোশ্চেন থাকে যে ভাই, কোর্সে এনরোল হওয়ার পরে তাদের কোনো খবর থাকে না, ক্লাস নেয় না ঠিক মতো, কোর্স শেষ করে দেয়। তো এটা অভিজ্ঞতা আমরা এরকম কোনো বাজে অভিজ্ঞতা ইনশাল্লাহ হয় নাই গত কোর্সে স্টুডেন্টদের, এবং আপনাদেরও আশা করি হবে না। আচ্ছা, আমি একটু সংক্ষেপে শর্ট হ্যাঁ, বলি। গত কোর্সে আমাদের একটা ছিল যে মডেল টেস্ট, মডেল টেস্ট এক্সাম প্লাস হচ্ছে সলভ ক্লাস, ঠিক আছে। তো এখানে হচ্ছে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, নন টেকনিক্যালের এমসিকিউ এবং টেকনিক্যালের রিটেন এক্সাম নেওয়া হতো মডেল টেস্ট। মোটামুটি অনেকগুলো মডেল টেস্টই নেওয়া হয়েছে, প্রায় 45টার মতো। তো সবগুলোতেই আমরা অ্যাক্টিভ ছিলাম এবং খুব বেশি এদিক সেদিক হয়নি। আমরা চেষ্টা করছি যে আমাদের, যেহেতু আমরা কমিটমেন্ট দিয়ে রাখছিলাম, তো এই কমিটমেন্টে ছিল যে যারা প্রতি পরীক্ষায় হাইয়েস্ট রেজাল্ট করবে বা হাইয়েস্ট পাবে তাদেরকে আমরা 200 টাকা করে, অর্থাৎ কিছু পুরস্কার স্বরূপ তাদেরকে আমরা দিব। তো এটা আমরা আসলে তাদেরকে দিছি। এটা আপনারা অনেকে পেজ বা গ্রুপেও দেখছেন, যারা আমাদের পেজে বা গ্রুপে আছেন। তো এইভাবে দেওয়া ছিল। এরপরে হচ্ছে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি এবং আমাদের
সবগুলোই ক্লাস রেকর্ডেড বা লাইভ ছিল। যারা এখনো তাদের অ্যাক্সেস আছে সেখানে। আমাদের এখানে যারা কোর্স করছে তারাও আমাদের প্রথমে মানে ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে বা গ্রুপে রিভিউ দিছে, কিন্তু তারা তারা অলরেডি রিভিউ দিছে এবং তারাও অনেকজনকে ভর্তি করাইছে, এমন রেকর্ডও আছে। অর্থাৎ আমরা ফার্স্ট ব্যাচ থেকে খুব ভালো একটা আউটপুট পাইছিলাম। হ্যাঁ, ওরা ওই ব্যাচের কিন্তু কয়েকজন আছে আমাদের সাথে এই ব্যাচেও এনরোল করছে। এই যে এইচবি রিফাত গত কোর্সেও ছিল। এইচবি রিফাত, আপনি আপনি একটু অভিজ্ঞতা শেয়ার করবেন নাকি? আপনি কি শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্লো আসতেছে, কথা শোনাচ্ছে, আর একটু ভাইয়া কাছাকাছি। আমি তো গ্রামে আছি, হয়তো নেটওয়ার্ক একটু ইস্যু আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আমি আপনাদের এক্সাম ব্যাচে ছিলাম আর কি ভাইয়া। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমি নামটা এই- দেখে মনে পড়লো যে এই নাম তো পরিচিত আমার। জি ধন্যবাদ। আমি এক্সাম ব্যাচ আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। প্রথম দিকে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম, পরবর্তীতে আরেকটা কোর্সে ছিলাম, মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখছিলাম আর কি। তো মানিক আপনার সাথে পার্সোনালি যোগাযোগ হয়েছে, মানিক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তো যখনই কোনো প্রবলেম হতো আপনাদেরকে নক দিতাম, বিশেষ করে মানিক ভাই আমাকে অনেক সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো তখন আবার আসলে পুরোপুরি কোর্সটা কমপ্লিট করতে পারি নাই। তো তখন আমি সুযোগ খুঁজছিলাম, যে তখন তো আসলে ওটা শুধু এক্সাম বেস ছিল, এক্সাম ফোকাস ছিল, কিন্তু বেসিকে যে আলাদা করে প্রিপারেশন কিভাবে নিব বা কোনগুলো পড়বো সেই সুযোগের একটা অপেক্ষা ছিল। তো তখন শুনেছি যে এরকম একটা সুযোগ আসবে, বড় একটা কোর্স আসবে 3 মাস ব্যাপী। তো সেটাতে একদম ভালো মতো ডিসকাশন করা হবে, আরো ভালো করে দেওয়া হবে শীট। আপনাদের একটা নোট পেয়েছি আমি, ওটা আমি কালেকশন করেছি মানিক ভাইয়ের যে নোটটা। তো কিন্তু এটা ফলো করা হয়নি। তো আশা করছি এইবার যে ফুল কোর্সটা ডিজাইন করা হচ্ছে, এটা ইনশাল্লাহ পুরোটা চেষ্টা করব যে যতটুকু সম্ভব যাতে ভালো করে শেষ করতে পারি। ঠিক আর আছে, অসংখ্য। হ্যাঁ ভাই, বলেন। জি, আমার কথা শেষ হচ্ছে, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে আর কি, আশা করছি। ইনশাল্লাহ, আমরাও আশা করছি। আপনারা যত ভালো করবেন আমাদের তত ভালো লাগবে বিষয়গুলো। আহ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই জিরিফাত ভাইকে। আর গত কোর্সের মেইনলি হচ্ছে, তো পেট্রো বাংলার আগে আমরা শুরু করছিলাম, প্ল্যান ছিল যে পরীক্ষার আগে আগে এটা শেষ করার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ থেকে একজন ভাইবা ক্যান্ডিডেট আছে পেট্রো বাংলাতে, এবং তার পারফরমেন্স খুবই ভালো ছিল, এবং সে হচ্ছে আমাদের পুরস্কারও পাইছিল। তো আমাদের প্রসেস, আমার কাছে মনে হয়েছে যে আমি আমি নিজের প্রতি নিজে সন্তুষ্ট হয়ে গেছি যে আমাদের প্রসেসের মাধ্যমে যারা ভালো মার্ক পেয়ে উঠে আসছিল টপের দিকে এক্সামে, তো তার মধ্যে ওনার মার্কই মনে হয় সবচেয়ে বেশি ছিল, এবং আলটিমেটলি উনি পেট্রো বাংলাতে টিকছেও ভাইবা ক্যান্ডিডেট হিসেবে। তো ওই ভাইবা এখনো হয় নাই, এই মাসে হওয়ার কথা। আশা করি, আমার সাথে যতটুকু কথা হয়েছে তার স্কিল অনুযায়ী আমার কাছে মনে হয়েছে সে হয়তো টিকবে ইনশাল্লাহ। দেখা যাক। আর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে ভাই, এনরোলমেন্ট কি এখনো করা যাবে কিনা। হ্যাঁ, এখনো আমাদের ভর্তি চলতেছে, আরো চলতে থাকবে। আপনারা যত দ্রুত ভর্তি হবেন তত আপনার জন্য কোনো ক্লাস যাওয়ার সুযোগ থাকতেছে না। আমাদের কালকে থেকে ক্লাস ফুল ফেজে শুরু হবে, অ্যাজ ইউজুয়াল এভাবেই জুম মিটিং এ। তবে এটা সবার জন্য ওপেন থাকবে না, শুধুমাত্র যারা এনরোল করছে তাদের জন্যই ওপেন থাকবে। আর সে হচ্ছে এইখানে যে বাম পাশে 2 নম্বরে যে কোর্সটা, না সেই কোর্সটা এনরোল করলে হবে, এবং আমি চ্যাটে আপনাকে রিপ্লাই দিয়ে দিছি। হ্যাঁ, আমাদের লিঙ্ক কোর্সের দিয়ে যে দিছি। লিংক সেটা আমি দিয়ে দিছি। হ্যাঁ, রাইট। আর হচ্ছে ক্লাস ডিউরেশনের কোশ্চেন করছেন একজন। তো এটা তো আসলে কোন সাবজেক্ট পড়ানো হবে ওই দিনের উপর ডিপেন্ড করবে। 1 ঘন্টা অ্যাটলিস্ট হবে আসলে ডিউরেশন, না হলে শেষ করাটা টাফ হবে। আর এর চেয়ে একটু বেশি হবে আর কি। আহ, যতটুকু লিমিটেড, মানে একটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সবকিছু যেন কভার করা যায়। আবার এমনও যেন না হয় যে খুব দ্রুত তাড়াহুড়ো করে সব কোনো মতো ছুঁয়ে ছুঁয়ে চলে গেলাম, এমনটাও যাতে না হয়, সেই চেষ্টাটাও আমাদের থাকবে। আমাদের সাইড থেকে যতটুকু চেষ্টা প্রয়োজন আমাদের, সেটা থাকবে ইনশাল্লাহ। এইটুকু আমরা হচ্ছে হয়তো কমিট করতে পারি। আর বাকি তো আসলে টাইমেই দেখা যাবে। আর আর কারো কোনো কোশ্চেন ওইভাবে? আসলে না থাকলে আমরা শেষ করে ওকে। দিতে পারি, অনেক হ্যাঁ, সময় হয়ে অনেক গেল। সময় হয়ে গেছে আমার মনে হয়। আমাদের ইয়েটা শেষ করে দিই, প্রোগ্রামটা। আর ভাই আপনি উদ্বোধন ঘোষণা করেন আমাদের ব্যাচ, দুরন্ত ব্যাচ 243 এর। মানিক ভাই, আপনি অফিসিয়ালি উদ্বোধন ঘোষণা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা
আজকে উদ্বোধনী একটা সেমিনার ছিল। তো আশা করি আল্লাহ তাআলা সহায় হলে আমরা এটাকে খুব ভালোভাবে রান করতে পারবো, এবং আমরা চারজনই একে অপরের পরিচিত ইনস্ট্রাক্টর যারা আছে এই কোর্সে। আমরা আসলে ব্যবসা এই জিনিসটাকে আমরা আসলে ফোকাস করি না, আমরা ফোকাস করি হচ্ছে যারা চাকরি প্রার্থী আছেন তারা হলো কিভাবে একটা তাদের কাঙ্ক্ষিত জব, হালাল জবটা পায়। এটা আমরা সর্বোত্তক চেষ্টা করব, আমরা গ্রুপের মাধ্যমে বা ফেসবুক পেজ বা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেটার মাধ্যমে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। এবং প্রতি পরীক্ষার আগে আমরা যদি সম্ভব হয় কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেকেই বিভিন্ন পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দিয়ে দিলেই আমাদের কাছে প্রশ্ন করেন। তো আসলে আশা করি এই প্রশ্নটা করা লাগবে না, যারা আমাদের ইনরোল হবেন সবাইকে আমরা নিজ দায়িত্বেই আমরা কিভাবে প্রস্তুতিটা নিতে হবে এগুলো বলবো। তবুও এর বাইরেও যে শুধু এনরোল করবেন তাদেরকে আমরা সবকিছু দিয়ে থাকি এমন না। আমি ব্যক্তিগতভাবে আমাকে হয়তো লক্ষ্য করছেন যে আমি গ্রুপে প্রতিদিনই অন্তত দু একটা করে পোস্ট দিই, চাকরি রিলেটেড বা পরীক্ষা হলে সাজেশন রিলেটেড। যেমন দেখেন যে কেবল কি বাংলাদেশ সাবমেরিন কেবলের একটা অ্যাডমিট কার্ড দিছে এবং 13 তারিখে একটা পরীক্ষা হবে। তো আমি কিন্তু অলরেডি প্রত্যেক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু কিছু দিক নির্দেশনামূলক পোস্ট দিয়ে থাকি। আপনার এটা আশা করি দেখবেন। আমার হচ্ছে একটা অভিজ্ঞতা আছে এবং আমি ওই ফিলিংস থেকে যে একটা মানুষের উপকার করব, আমার কাছে অনেক মানুষ আসছিল যে কোনো কিছু প্রিপারেশন নাই, শুধুমাত্র সে কিছুই জানে না, তাকে আমি ফ্রিতেই জুমের মাধ্যমে আমি অনেক সময় দিচ্ছি। অনেক মানুষ এরকম আছে যে সময় দেওয়া হয়েছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। আবার এমনও আছে যে সে আসলে সিরিয়াসলি আমার কাছে কিছু কনসালটেন্সি চাচ্ছে 3 4 দিন 5 দিনে, তখন আমি তাকে বলছি ভাই আমাকে আপনি, যেহেতু আমি আপনাকে সময় দেবো সেক্ষেত্রে কিছু পেমেন্ট করতে হবে। আর বেশিরভাগ টাইমে আমি গ্রুপে বা ভিডিও টিউটোরিয়াল এখন রেগুলারলি আস্তে আস্তে আপলোড দিয়ে দিব। ধরেন আমাদের দুরন্ত ক্যারিয়ার স্কিলস একাডেমি, এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি অলরেডি 3 4টা ভিডিও আপলোড দিয়ে দিছি। তো আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের আসলে ইউটিউব ফেসবুক থেকে কোনো অ্যাডস এর মাধ্যমে ইনকাম করার কোনো ইচ্ছা নাই। আমরা আসলে হালাল ভাবে চাচ্ছিলাম যে যতটুকু আমরা চাচ্ছি যে এটা আসলে আমাদের ইন্টারেস্ট থেকে বা ভালো লাগা থেকে। এজন্য আপনারা আমাদের পেজ গ্রুপ এবং ওয়েবসাইটের সাথে থাকবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি এবং এই লাইভ সেশনটা আমি শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।